নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতো আমরা চলে এসেছি রবিবাসরীয় সাহিত্য আড্ডায়। তো আমি আগেই বলেছিলাম যে এবারে এখন তো আজকে মহাষষ্ঠী ও সকলকে শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা জানিয়ে রাখলাম। তো যেহেতু দেবীপক্ষ চলছে, তো সেহেতু আমাদের একটু আইডিয়াটা ছিল যে এবারে আমরা মহিলাদের নিয়েই বসাবো। আমাদের সঙ্গে উপস্থিত আছেন কবি, তিনজন নারী, এবং তাদের সঙ্গে আমরা বিভিন্ন এই সময়ের বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করব। তো আপনারা সকলেই জানেন, আমি পোস্ট দিয়েছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধা সুরভী রানী বিশ্বাস, শ্রদ্ধা লীনা সাহা এবং শ্রদ্ধা মৌসুমী প্রামাণিক মহাশয়। লীনাদি, তাই সুরভিদি, আপনাকে প্রথমে আপনি বলুন। নমস্কার, আমি সুরভী রানী বিশ্বাস। আমি মূলত কবি, সাহিত্যিক, লেখক কিছুই না। আমি আসলে অভিনয় জগতের লোক, অভিনেত্রী, মঞ্চে অভিনয় করি, সিনেমা করি, শর্ট ফিল্ম করি, নানা রকম এসবই। তার ফাঁকেই যেটুকু একটু ভাব আসে আর কি, তখন দু একটা কবিতা। আপনি তো চাকরিও করতেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে আমি ছিলাম প্রায় 10-12 বছর, ফাইন্যান্সে ছিলাম আর কি। এবং তারপরে আমি প্ল্যান্টে, আমার টেকনিক্যাল কোয়ালিফিকেশন ছিল বলে আমি প্ল্যান্টে টেলিকমের পোস্টিং হয়ে যায়। আচ্ছা, তো আমি যখন ফাইন্যান্সে ছিলাম তখন আমি একটি ঠিক আছে, এটা ইন্ট্রোডাকশনটা হয়ে যায়, তারপর আপনি বইগুলো দেখাবেন। লিনারি, এবার আপনি বলুন। নমস্কার, শুভ ষষ্ঠীর শুভ সকাল। আজকে অনুষ্ঠানে সঞ্চালনার ভূমিকায় যিনি আছেন এবং আজকের এই অনুষ্ঠানে আমাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন, শ্রদ্ধেয় জয়ন্তদাকে আমার বিনম্র শ্রদ্ধা জানালাম। আমার পাশে যিনি বসে আছেন, নানাবিধ প্রতিভার অধিকারী সুরভিদি দিদিকে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা রইল। এবং আমার পাশে আমার বন্ধু মৌসুমী, তাকে আমার অনেক ভালোবাসা। আজকে এই অনুষ্ঠানে আমি আসতে পেরে ভীষণ খুশি এবং আমাকে নির্বাচন করার জন্য আমি আনন্দিত। তার পাশাপাশি বলবো স্বপ্নের করিডোরের জন্য অনেক ভালোবাসা। এবার মৌসুমী, আপনি বলুন। নমস্কার, আজকে এসেছি স্বপ্নের করিডোরের সাহিত্যের বৈঠকিতে জয়ন্তদার আমন্ত্রণে। আমি আজকের এই শুভ ষষ্ঠীর সকালে সমস্ত দর্শক শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, বড়দের শ্রদ্ধা, তার সাথে জয়ন্তদাকে ধন্যবাদ, সুরভিদিকে প্রণাম, আমার বন্ধু লীনাকে অনেক ভালোবাসা। আমি মূলত আবৃত্তি করি আর তার সাথে কবিতাও লিখি। এই কবিতা নিয়েই আমার কাজ, আবৃত্তি, লেখালেখি, এটাই আমার আজকের কাজ। বেশ, খুব ভালো লাগলো সকলের আলোচনা। তো আমি যাই হোক, আমি অনুষ্ঠান শুরু করব। আপনারা সঙ্গে থাকবেন, আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে করবেন অবশ্যই। তো আমরা যেহেতু এটা একটা দেবীপক্ষ চলছে, নারী শক্তি নিয়ে একটু আলোচনা করব। তো আমি কাজী নজরুল ইসলামের একটি কবিতা, দুটি লাইন দিয়ে শুরু করব। বিশ্বে যত ফুটিয়ে আছে ফুল, ফলিয়ে আছে যত ফল, নারী দিল তাহে রূপ, রস, মধু, গন্ধ সুনির্মল। আচ্ছা, আমি আপনাদের তিনজনকেই একটা প্রশ্ন করব। প্রথমেই একটি প্রশ্ন, যে আমরা একদিক দিয়ে এই যে দেবী দুর্গার বন্দনা মানে আমরা করছি যে শরৎকালে, তো একদিকে আমাদের তো নারী শক্তির আমাদের আবাহন করা, এটা আমাদের সমাজেই ছিলই। এবং যেটা আমি কোথাও পড়ছিলাম কদিন আগে, যে বৈদিক যুগে কিন্তু আমাদের নারীদের প্রচুর সম্মান ছিল, এবং সেই সময়কার লেখাগুলোতে পড়লে বোঝা যায় যে নারী প্রধান সমাজ ছিল। তারপরে কিন্তু কোথাও একটা, তারপরের থেকে পরবর্তীকালে নারীদের অবস্থান একটু একটু করে কমে আজকের যুগে নারীদের অবস্থানটা কি আমি আপনাদের কাছে জানতে চাইছি। একদিকে আমার মনে হয় যে আমরা নারীদের পুজো করছি এবং নারী শক্তি, এখন তো নারী পুরুষ মেয়েরা সব কাজেই পুরুষের সঙ্গে কাঁধ মিলিয়ে চলছে, কিন্তু কোথাও আবার নারীরা লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিত হচ্ছে, এটাও খুব আমাদের ক্ষুণ্ণ করে এইসব ব্যাপারগুলো। তো সুরভিদি, আপনার বক্তব্য কী বলুন। আমরা আগেকার যুগে একদম প্রথমের দিকে নারীদের যে সম্মানটা দেওয়া হতো বা সেটা আস্তে আস্তে ধীরে ধীরে একটা অন্য লাইনে চলে যায়, এবং সেখানে নারীদের আস্তে আস্তে, অবশ্য বরাবরই ছিল নারীদের একটুখানি অসম্মান করা বা করা, সেইটা
এখন আরও বেড়ে গেছে, এটাই আমার বক্তব্য। যে আগের তুলনায় এখন নারীরা বেশি লাঞ্ছিত হচ্ছেন, নারীরা বেশি যেটা ধর্ষণ দেখা যাচ্ছে, যে প্রতিদিন পেপার খুললে দেখা যায় যে একটা ধর্ষণ না এই সমস্ত এই কিন্তু জায়গায়। নারী তো আগের থেকে অনেক স্বাধীন হয়েছে, এখন তো নারী পুরুষ সব জায়গায় মেয়েরা কাজ করছে, এবং সেরকম তো কোনো ব্যবধান নেই। কিন্তু এর উপর মানে এর সমাধানই কি আপনার কি মনে হয়? সমাধান থেকে বড় কথা হচ্ছে যে এখন নারী স্বাধীনতা পেয়েছে ঠিকই, কিন্তু সেভাবে স্বাধীন কিন্তু নারীরা হয়নি। অর্থনৈতিক দিক থেকে হয়তো খানিকটা স্বাধীন হচ্ছে, কিন্তু বলতে গেলে সেইভাবে আমার মনে হয় যে নারীরা সেভাবে স্বাধীন হয়নি। কারণ তাদের একটা বাইন্ডিংস থাকে তাদের বাপের বাড়ির প্রতি, তাদের শ্বশুর প্রতি, তার সন্তানদের প্রতি, সমস্ত তাদের একটা থাকেই। কিন্তু সেইভাবে যে স্বাধীনতা বলতে যে জিনিসটা, বা সেই জিনিসটা কিন্তু নারীরা এখনও পায়নি। আর্থিক দিক থেকে বলতে গেলে খানিকটা স্বাধীন হয়েছে, এটা অস্বীকার করার নেই। তো সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, লীনাদি, আপনার কাছে শুনবো আপনার বক্তব্য। আমি যেই প্রশ্নটা এটা হলো এই প্রশ্নের সঠিক উত্তর এক কথায় দেওয়া সম্ভব না। এখানে এক এক সময় এক এক রকম চিত্র ফুটে উঠছে। যেমন ধরুন একটা সমাজে একটা সময় ছিল যেখানে তথাকথিত পুরুষরা বাইরের কাজ সামলাতো এবং নারীদেরকে ঘর সংসার কাজ সামলাতে দেখা গেছে। এবং এই যে আমাদের যে একটা যে ছবি, এই যে ফ্রেমবন্দি ছবিটাই আমরা দেখতে দেখতে বড় হয়ে বা বেড়ে ওঠা, আমাদের এগিয়ে আসা চলা। তো তারপরে এই শৃঙ্খল ভেঙে যে বেরিয়ে আসা, এটা কিছু সংখ্যক মানুষ পেরেছে দেখা যায়। তার পাশাপাশি বলবো, নারীরা যে সত্যি স্বাধীন হয়নি বা তাদের যে ভাবনা চিন্তার ডেভেলপমেন্ট হয়নি সেটা নয়, অবশ্যই তারা করেছে এবং দেখা যাচ্ছে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে এবং তারা নানাবিধ নিজেদের কাজের সাথে যুক্ত করেছে। এখন দেখা যায় যে নারীদেরকে দেখা যায় তারা কোথাও রাষ্ট্রপতি, তারপরে স্পিকার, এই পদে রয়েছে, তারা আসীন রয়েছেন এবং সরকারি উচ্চ পদে আধিকারিক হিসেবেও তারা কাজ করছে। হ্যাঁ, এবং দেখা যায় যে কলেজের অধ্যাপিকা, ঠিক আছে, এবং ডাক্তার, নানান কাজে তারা আসীন রয়েছেন এবং এর দ্বারা কি হচ্ছে, এর দ্বারা তারা আজকে অর্থনৈতিক দিকে তারা স্বাবলম্বী হয়ে উঠেছে। ঠিক আছে, এরকম দেখা যায়। আবার তার পাশাপাশি আমরা আরেকটু যদি পেছনের দিকে যাই, আমরা দেখতে পাবো ঝাঁসি রানী লক্ষ্মীবাই, সেই সময়টা দেখা গেলে তারা এককালীন দেখা গেছে তারা ছেলে মানুষ করেছে এবং তারা যুদ্ধক্ষেত্রে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যুদ্ধ করেছে, ঠিক আছে, এবং তারা দেশের জন্য অনেকখানি মানে নিজেদেরকে নিবেদন করেছে। এবং শুধু ঝাঁসি রানী লক্ষ্মীবাই না, মাতঙ্গিনী হাজরা এবং সেই সমকালীন অনেক নারীর নাম আজকে উঠে আসবে। তবে আমি বলবো এটার পাশাপাশি, এটার তো অনেকটাই লম্বা চওড়া আলোচনা, তো এর পাশাপাশি আমি বলবো যে এখানে নারী এবং পুরুষ একে অপরের প্রতি সত্যি শ্রদ্ধাশীল হওয়া খুব প্রয়োজন। নারী স্বাধীনতা মানে এই নয় যে সেটা স্বেচ্ছাচারিতার জায়গায় গিয়ে পৌঁছবে, স্বাধীনতারও একটা মাপকাঠি বা গণ্ডি থাকা খুব প্রয়োজনের মধ্যে পড়ে। খুব সুন্দর বললেন। এবং মৌসুমী, নীলানী, আপনি প্রস্তুত থাকবেন কবিতা নিয়ে, আপনার কবিতা। আমার যেটা মনে হয় যে একদম শুরুতে যেটা জয়ন্তদা বললেন যে বৈদিক যুগের কথা, যখন আমরা দেখেছি যে পুরুষের সাথে নারী একদম কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু করেছেন, পুরুষের সাথেই সমান মর্যাদায় তারা আসীন ছিলেন। কিন্তু যেটা যতটুকু মনে হয় যে ইতিহাসের পাতা উল্টিয়ে, যে পরবর্তীকালে যত দিন গেছে ব্যক্তিগত সম্পদ একটা বিষয় যত হয়েছে, সমাজের মধ্যে এসেছে, নারী তত বেশি সম্পদে পরিণত হয়েছে এবং তারও পরবর্তীকালে একের পর এক আমাদের দেশে যে বৈদেশিক আক্রমণ হয়েছে, সেখানে বোধহয় নারীর মর্যাদা রক্ষা করার জন্য তাদেরকে ঘরে ঢুকিয়ে নেওয়া, তাদেরকে অন্দরমহলে রাখা, একটা নিরাপত্তার জন্যই এই যে শুরু হয়েছিল সেটাই পরবর্তীকালে আরো বেড়েছে এবং এটাই নিয়মে দাঁড়িয়ে গেছে যে পুরুষ বাইরের কাজ করবে, নারীরা ঘরে থাকবে। তারপর তো সমাজ এগিয়েছে অনেক, এর মধ্যে দিয়ে আমাদের রাজা রামমোহন রায় থেকে শুরু করে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রত্যেকেই নারীদের জন্য কাজ করে তাদেরকে আবার শিক্ষাক্ষেত্রে বাইরের জগতে নারীকে আনার জন্য, তাকে সসম্মানে প্রতিষ্ঠিত করার জন্য তাদের অবদান অশেষ। তাই আজকের দিনে যে মেয়েদেরকে আমরা দেখছি ঘরে বাইরে তাল মিলিয়ে পুরুষের সাথে কাঁধে কাঁধ রেখে তারা যে কাজ করে যাচ্ছে একদম সমাজের নিচুতলা থেকে উপর অবধি, মানে আমি বলতে চাইছি
দেখেছি আজকে মেয়েরা টোটোও চালায়, আজকে মেয়েরা দেশ রক্ষাও করে, আজকে মেয়েরা মন্ত্রিত্ব সামলায়, তারা চিকিৎসাও করে। তো এই সমস্ত কিছুই কিন্তু তারা করে যাচ্ছে। এর পেছনে আমাদের মনীষীদের অবদান, পুরুষের অবদান অনেকটাই আছে, মেয়েদের তো চেষ্টা আছেই। কিন্তু তা সত্ত্বেও যদি বলা হয় যে নারী কি সম্পূর্ণ স্বাধীন? না, স্বাধীন না। কেন স্বাধীন নই? কেন কি এখনও আমরা একটা আমাদের সামনে বিশাল বড় প্রশ্ন চিহ্ন, সেটা হলো আমাদের নিরাপত্তা। আমরা আজও কিন্তু সম্পূর্ণ নিরাপদ নই। আজকে যখন আমরা বাইরে বেরোই, দিনের আলোতে আমাদের একরকম নিরাপত্তা, কিন্তু যখন আমরা একা অন্ধকার রাস্তায় আজও আমাদের একা চলতে কিন্তু ভয় লাগে, একটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগি, এবং প্রতিদিনই আমরা তার প্রমাণ পাই পেপারে, টিভিতে। তো এই একটা জায়গায় এসে তাহলে বলবেন তাহলে এইটা কি করে কাটবে? এটা সমাজের সচেতনতা, সকলের মধ্যে শিক্ষার বিস্তার, সরকারকে সক্রিয় হতে হবে, এবং আমার মনে হয় ঘরে ঘরে প্রতিটি মেয়েকে, প্রতিটি মাকে তার সন্তানকে সেইভাবে শিক্ষিত করতে হবে। হ্যাঁ, যে তুমি সে ছেলে হোক মেয়ে হোক, তাকে ছোট থেকে এটাই শেখাতে হবে যে তুমি বাবাকে যতটা শ্রদ্ধা করবে, মাকেও করবে, তেমনি তুমি তোমার দিদিকেও করবে, বৌদিকেও করবে, পাশের বাড়ির দিদিভাইকেও করবে। এটা খুব প্রয়োজন। প্রতিটি ঘরে ঘরে মায়েরা যেন তাদের সন্তানকে, নারীকে সমমর্যাদা দিতে শেখায়, এটাই আমার মনে হয়। লীনাদি, আপনার কবিতাটা শুনুন। কবিতার নাম রক্ত মুছে দিই। যতবার ছুঁড়েছ ঢিল, ভেবে দেখেছ কি একটা পাখিও স্থান পরিবর্তন করলো না নিজেদের। এবড়ো খেবড়ো ভাবে ভাঙলো, অথচ দেখো পাতার গায়ে বিন্দু বিন্দু রক্ত লেগে এখনো। ঝাঁক বেঁধে প্রজাপতি তোমার কপাল জুড়ে স্বাধীনতা এঁকে দিল, তবুও তো তুমি নীরব থাকলে। চৌকাঠের পাঁচটিতে বসা আমার ছোট বোন আজও মুখস্থ করে উঠতে পারেনি নামটা। কিভাবে যেন দুয়ে দুয়ে 5 করে ফেলে। রাত হলে নদীর নিচে আস্ত একটা নদী লুকিয়ে কাঁদে, আমি জল ন্যাকড়া দিয়ে রক্ত মুছে দিই। বাহ, খুব সুন্দর আমরা কবিতা শুনলাম। এবং আমরা আজকে আপনারা যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারা দেখছেন আমাদের সঙ্গে রয়েছেন 3 জন মহিলা কবি, এবং আমরা লীনা সাহা, লীনাদির কবিতা শুনলাম, খুবই সুন্দর একটি কবিতা। এবার মৌসুমী প্রামাণিক, মৌসুমীদির একটা কবিতা শুনব। আজকে মহাষষ্ঠী, তাই মাকে নিয়েই আমার প্রথম নিবেদন। কবিতা মা আসছেন। যে কবিতাদের জন্ম হয়নি আজও, রাশি রাশি শব্দ হয়ে যারা জমা আছে বুকের গভীরে, তাদের জন্য একটু অপেক্ষা। একদিন খুলবে দরজা, পর্দা ঠেলে দাঁড়াবে সামনে। ততদিনে কেটে যাবে দুর্যোগ, পেজা পেজা তুলো মেঘে ভরে যাবে আকাশ উঠোন। বাতাসের আদরে মাথা দোলাবে কাশফুল। স্নান সেরে ঝকঝকে আকাশ ছড়াবে উজ্জ্বল নীল দুতি। বুকের ভিতর শিউলি ধূপের সৌরভ ঝরবে কথা কবিতার ঝর্ণা জলে। ঢাকের বাদ্যির আগমনী সুরে বেজে উঠবে মায়ের আগমন। এবার সুরভিদির কাছে শুনবো। সুরভিদি, আপনার কবিতা। আমাদের সঙ্গে রয়েছেন সুজাতা বণিক। সুজাতা দেখছেন, সুজাতা দেখো, আজকে তোমাকেও ডাকার আমার ইচ্ছে ছিল, মাথায় ছিল, কিন্তু তুমি আসতে পারবে কিনা মানে অনেকটা দূর ছিল, এবং এরপরে অবশ্যই তোমাকে ডাকবো আমরা অনুষ্ঠানে, এই আমাদের সাহিত্য আড্ডায়। তো দিদি সুরভিদি বলুন কবিতা। হ্যাঁ, আজকালকার দিনে অন্তত মনের জানলাটা খুলে রাখা দরকার। মনের জানলাটা সংকীর্ণ রাখলে আমরা কিছুতেই এগোতে পারবো না। তাই আমার একটি ছোট্ট নিবেদন, জানলাটা রাখো খুলে, জানলাটা দাও না খুলে, আসুক সূর্য আসুক, শ্যাওলা জমানো বুক সোনালি রোদেতে ভাসুক। জানালাটা দাও না খুলে, দেখো বৃষ্টির ঝমঝম, শুকনো মনের মাটি সৃষ্টির স্বাগতম। জানালাটা দাও না খুলে, আসুক চাঁদের আলো, জীবনে পড়েছে চড়া জ্যোৎস্নার সুধা ঢালো। সিঁড়িটা দাও না ফেলে, এ মাটি তোমার মা, সবুজ দুর্বা ঘাসে রাখতেই পারো পা।
চপল দুষ্টুমতি দেখবে কেমন খেলায় মাত্র ফড়িং ও প্রজাপতি। জানালাটা রাখোই না খুলে, ধরা দিক নীলাকাশ, দূষিত চেতনা বুক ভরে নিক বিশুদ্ধ নিঃশ্বাস। বাহ, খুব সুন্দর সুন্দর কবিতা পাঠ হলো। তো আমাদের সঙ্গে দেখছেন গৌতম দা রয়েছেন। গৌতম দা থাকুন। গৌতম দা লিখেছেন আজত্রয়ী মহিলা কবি। হ্যাঁ গৌতম দা, আজকে যেহেতু এখন দুর্গা পুজো আমাদের চলছে, তো এমনিতেই আমরা সেই জন্য এটা দেবী পক্ষ চলছে, সেই জন্য আমরা মহিলাদেরই নির্বাচিত করেছি। এবং আপনারা অনুষ্ঠান দেখুন, কিছু প্রশ্ন থাকলে দেখবেন। সুজাতাও লিখেছেন যে হ্যাঁ আসবো দাদা, নিশ্চয়ই আসবো। হ্যাঁ তুমি তো আগেও এসছো আমাদের অনুষ্ঠানে। আমরা আবার লীনাদির কাছে যাব। লীনাদি, কবিতা। কবিতার নাম বিলীনের অপেক্ষায়। অযত্নের খোঁপার সবটুকু আলোময় পরিপাটি, সিঁদুর আদরে মাখামাখিতে পোড়া ভেজা শরীর, কুঠুরির সদর খোলা হাট যেন, আয়ু পারাপারে সারি সারি নৌকো, আর কাঠ চাপা দীর্ঘশ্বাসে খা খুঁজছে ভোগবাদী জীবন, আমিত্ব, অনুভব আর কলিযুগ। খুঁজতে এসেছিলাম হয়তোবা নিজেকে, বয়ে চলেছে স্রোত, মৃত মানুষ, অঘরী সাধু, ভোরে রাজান, ঝিঝি পোকা, ঠিক একটা ঘোর যেন। আলাপ হলে হতেও পারত, হলো না। সবাই কি ভীষণ আলাদা, তাই না? প্রতিকৃতিগুলো থেকে টপ টপ করে আয়ু খসে পড়ছে, এক প্রজন্ম আর এক প্রজন্মের মুখোমুখি। থরে থরে সাজানো দেহ পঞ্চভূতে বিলীনের অপেক্ষায়। আমার দেবাদিদেব আর আমি ভূমি ছুঁয়ে সহাবস্থানে। দেখো গুঁড়ো গুঁড়ো জ্যোৎস্না মেখে আগুন রঙা চাঁদের সাথে তুমি সখ্যতায় বিভোর, ভীষণ মায়ায় জড়ানো। অপেক্ষার যন্ত্রণার থেকে মুক্তি পেয়েও মুক্ত হতে পারছি কই। তবুও তো পাড়ে দাঁড়িয়ে মাছ দরিয়ায় নৈশব্দের ভাষাকে অনুভব করি। ঘাট ধরে বয়ে চলা মহাকাব্যকে বুকে জড়িয়ে গভীর হই আরো। বাহ, অসাধারণ অসাধারণ। আমি সুরভিদি আপনার কাছে আরেকটি কবিতা শুনবো, তারপর আমি মৌসুমীদির কাছে যাবো, কারণ এইগুলো একটু সরাতে হবে। বলুন আপনি কবিতা। হ্যাঁ। এখন অন্ধকার, এপাশে ঘর ওপাশে ঘর, দেওয়ালখানা মাঝে। একটি ঘরে ঋতুপর্ণ স্বপ্নতনু এবং ভ্রমর থাকে অন্য ঘরে জড়ত্ব নিয়ে লাজে। ঋতুপর্ণ স্বপ্নতনু হাঁটে, বড় হয় আরও আরও বড়। ভ্রমর থাকে গুমড়ে গুমড়েই জড়সড়। নৈশব্দের ডানা উঠতে গিয়েও আছড়ে পড়ে, উঠতে যে তার মানা। ঋতুপর্ণ স্বপ্নতনু বড় হয়, খোলা হাওয়ায় বেরিয়ে এসে দাঁড়ায় নীল আকাশের নিচে। সূর্যোদয় দেখে, শিউলি ঝরা প্রভাত, রামধনু রং দেখে প্রেমিকার চোখে, ভালোবাসা জ্যোৎস্নায় ঢল নামা পূর্ণিমা রাত। ভ্রমর তখনও একা, অজান্তেই কেটে যায় হামাগুড়ি দিয়ে 50 বছর। শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত, 50 বসন্ত। প্রদীপ শিখার আলো ক্ষীণ থেকে ক্ষীণ। এপাশে ঘর ওপাশে ঘর, একটি ঘরে তার ভ্রমর ছিল, হারিয়ে গেল, এখন অন্ধকার। বাহ, খুব সুন্দর, অসাধারণ। আচ্ছা সুরভিদির যে পত্রিকা থেকে পড়ছে, আমি সেটা দেখাই। খুবই আমার প্রিয় পত্রিকা সময় অসময়, শ্রদ্ধেয় শ্যামাপদ রায় সম্পাদিত। এই পত্রিকায় আমার প্রথম লেখা, হয়তো আমি তখন ক্লাস 9-এ পড়ি। এই শ্যামাপদবাবুর সাহিত্য আড্ডায় আমি অনেকবার গেছি, অনেক ওনার কাছ থেকে শিখেছি। তো তখন এইটাতেই আমার প্রথম, এই বই আমার কাছেও আছে, 1993 সালে মনে হয় আমার প্রথম কবিতা বেরিয়েছে। সুরভিদি, খুব সুন্দর। আমরা আবার মৌসুমীদির কাছে যাব, তারপর আমরা আরেকটি প্রশ্ন করব। হ্যাঁ, গৌতম দা লিখেছে শারদ শুভেচ্ছা সবাইকে। হ্যাঁ গৌতম দা, সবাইকে শারদ শুভেচ্ছা। আপনাদেরও সকলের পুজো খুব ভালো কাটুক। আপনারা এই সাহিত্য আড্ডায় থাকবেন। করুন কবিতা আশ্রয়।
কোনো একদিন বসত ছিল মনের ঘরে, রাজা রানী আর সুয়োরানী দুয়োরানী গল্প কথা। এলো দমকা উতল হাওয়া, পাক খায় মেয়ে বেলা। টাইম মেশিনে চড়ে আধুনিকা ঘুরে ফেরে, চকচকে ঝকমকে দুপুরও একসময় সন্ধ্যার কোলে মাথা রাখে। দেখে এখনো চড়াই কোকিল চুপ করে থাকে আশ্রয় প্রতীক্ষায়। বাহ, আমরা আবার লীনাদির কাছে যাব, লীনাদির কবিতা শুনবো। কবিতার নাম ফাঁকি। সব শব্দকে থামিয়ে মাটি ঝেড়ে নিমেষে উড়ে যাবে, এও বুঝি সম্ভব? আঙুলগুলো সত্যি আর কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবে না, এও বুঝি বিশ্বাসযোগ্য? সঞ্চয় করা অহংকার নোনা জল সাঁতরে ফেরিঘাটে দাঁড়িয়ে মুক্তির অপেক্ষায়। মুক্তি দাও, মুক্তি দাও। শতাধিক কীট খুঁটে খাচ্ছে তোমার যোনি অন্ত্র শ্বাসনালী। ভেসে আসছে অমৃত ধ্বনির সংকেত, উঠছে খই, উঠছে যত তালুতে ঘষা ঈর্ষা। দ্বন্দ্ব, বিরোধ, প্রতিশোধ আগুনে গলে খাঁক হয়ে যাচ্ছে। মুছে যাচ্ছে আমাদের যত বোঝাপড়া, মেনে না নেওয়ার শুকনো টানাপোড়েন। মানুষের প্রতিকৃতিগুলো টপ টপ করে গলে পড়ছে, মাটি শুষে ডুবে যাচ্ছে শূন্যতায়। আচ্ছা, কবিতা হলো। আমি এবার আরেকটি প্রশ্ন, আমার মাথায় খুব এলোমেলোভাবে প্রশ্ন আসছে, তা এই প্রশ্নগুলো যেহেতু আজকের দিনে খুব মানে প্রাসঙ্গিক, সেই জন্য কিছু প্রশ্ন আপনাদের করছি। কাকলি দেখছেন, ধন্যবাদ কাকলি, খুব সুন্দর অনুষ্ঠান। কাকলি, তোমাকেও একদিন ডাকবো, এসো, দিদিকে দেখলে মন ভালো হয়ে যায়, লিখেছেন। আচ্ছা, দিদি সুন্দর সেরেছেন আজকে, দিদিকে মা দুর্গার মতোই লাগছে। তো আমি একটা প্রশ্ন তিনজনকেই করব, তিনজনই একটু নিজেদের মতো করে উত্তর দেবে। যে সুজাতাও লিখেছে যে বাস্তবতার গভীর প্রকাশ কবিতায় খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর কবিতা পড়ছেন ওনারা। তো নারীরাই নিজের আশেপাশে নারীদের বেশি সমালোচনা করে, তো এইটা আপনারা কতটা সহমত? দিদি আপনি বলুন। আমি? হ্যাঁ বলুন, আপনি, আপনাকে দিয়ে শুরু, তারপরে লীনাদি বলবে, তারপর। হ্যাঁ, এটা ঠিকই, নারীরাই বেশি নারীদের সমালোচনা করে বা তাদের ভালো মন্দ অ্যাকসেপ্ট করতে পারে না। যারা অ্যাকসেপ্ট করতে পারে তারা আলাদা কথা, কিন্তু দেখেছি যে তাদের তরফ থেকেই এই বিভেদটা উঠে আসে নারী। কারণ অনেকে পুরুষদের দোষ দেয়, কিন্তু একটা জিনিস যে বিয়ের পর তো মেয়েদের বেশিরভাগ সংসারই তো নারীর সাথেই করতে হয়, তার বাড়ির ননদ, শাশুড়ি। হ্যাঁ, কিছু তো থাকে অ্যাডজাস্ট করে নেয় কিছু কিছু পরিবার, কিন্তু কিছু কিছু থাকে যারা ভালোটা দেখতে পারে না। তখন ভালোটা দেখলেই ভেতরে ভেতরে একটা জেলাসি আসে, তখন কিভাবে সেটাকে প্রকাশ করবে বা সেটা কিভাবে করবে সেটা নিয়েই তারা লেগে পড়ে তখন। তো সেই জন্য আমি বলবো যে নারীদের উচিত যে নারীদের সাহায্য করা, তাদের আরও সামনে নিয়ে যাওয়া, তাদের আরও সম্মান দেওয়া। এটা যদি প্রত্যেক পরিবার থেকেই উঠে আসে তাহলে আমার মনে হয় যে অনেকটা ভালো হবে আর কি। বাহ, খুব ভালো। লীনাদি, আপনার কি বক্তব্য? দিদি খুব সুন্দর বলল। দিদির কথার রেশ টেনে আমি এটাই বলবো যে এই যে আমাদের একটা সমাজে একটা সময়কালে আমরা দেখে এসেছি যে মা মাসিদের দেখা যেত তারা উঠোনে বসে মাদুরে পান সাজতো, চুল খুলে চুল শুকোতো রোদে। হ্যাঁ, তো সেখানে একটা সবাই মিলে বসে ঘরোয়া একটা আলোচনা থেকে সমালোচনা, ওখান থেকেই সূত্রপাতটা হয়েছে। ঠিক আছে, তো এবারে কি হয়েছে, সমালোচনা কি শুধু নারীর সাথে নারীরই সমালোচনা নারীদের ভেতরে হয় তা নয়, এটা আমরা ঘরের ভেতরে হয়, একটা স্বামী স্ত্রীর মধ্যে আমরা আলোচনা করি, সন্তানের সাথে আলোচনা করি, নানান রকম ভাবনা চিন্তা থেকে আসে। তবে নারীরা বিশেষ করে যে বলবো নারীদের সমালোচনা করে, ঠিক আমার কাছে সেটা লাগলো না, ভালো লাগলো না। মানে এটা করে, আবার ভালোবাসে, ভালোবাসাও আছে, অবশ্যই আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, অবশ্যই আছে, কিন্তু তার মধ্যেও থাকে তির্যক দৃষ্টিভঙ্গি, উন্নতি দেখলে সব কিছুতেই থাকে। এটা তো আমরা সবাই চিনি, এই ভাবনার সাথে আমরা পরিচিত। মৌসুমী, এটুকু আপনার বক্তব্য।
হ্যাঁ, লিনার কথার সূত্র ধরেই বলি যে হ্যাঁ, আমরা দুটো দিকই আসলে দেখতে পাই সমাজে। যেমন মেয়েরাই বেশি সমালোচনা করে, মেয়েরা কোনো বিষয়ে এগিয়ে গেলে, কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকলে পুরুষের থেকে মেয়েরা কিন্তু একটু বেশি সমালোচনা করে, সেটাও যেমন ঠিক, তেমনি আবার অনেক মহিলা আছেন যারা কিন্তু ভীষণ উৎসাহ দেন, পাশে থাকেন। তবে হ্যাঁ, যেটা আজ থেকে 30-40 বছর আগেও যেটা মা মাসিদের যে ঘরোয়া বৈঠকি, যে শীতের দুপুরে একসাথে বসে যে আলাপ আলোচনা উলবোনা, সেখানে যে সখ্যতা ছিল, সেখানে কিন্তু অনেক ভালো জিনিসের আদান প্রদান দেখেছি। আজ কিন্তু আমি সেটা একটু কমই দেখতে পাই। কেন না, কিছু মানুষ যারা একটু সুস্থ সংস্কৃতির চর্চায় আছে, বা তাদেরকে আমি বাদ রেখে বলছি, তারা কিন্তু একটু অন্যরকমই। তার বাইরে আজকের ইয়াং জেনারেশনের কথা আমি বলবো, যাদের ছোট্ট ছোট্ট বাচ্চা আমি দেখেছি, তারা কিন্তু বড্ড স্রোতে গা ভাসানো। হ্যাঁ, সবাই নয়, কিন্তু আমি কিছু জনের কথা বলছি। এক্ষেত্রে আমার নিজের খুব মনে হয় এরা কেন এইভাবে সময়টা নষ্ট করে, এরাও তো একটু ভালো কিছু চর্চা করলে পারে আর কি, এত অন্যকে নিয়ে আলোচনা না করে। তো হ্যাঁ, সেই অনেকটাই দেখা যাচ্ছে। তো এটা আমার মনে হয় আমাদের সমাজের মানে একটা কি বলবো, একটু পিছন দিকে যেন হাঁটছে, সমাজ যেন একটু পিছনে হাঁটা শুরু করেছে, এটা আমার মনে হয়। বাহ, খুব সুন্দর বললেন। আমি সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু অসুস্থতা হয়েছিল, ভার্টিগো হয়েছিল, মাথা ঘোরাচ্ছিল, সেই জন্য আজকে অনুষ্ঠানটা ঠিক এলোমেলোভাবে হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমার লাকি চট্টরাজ, কবি লাকি চট্টরাজ। ধন্যবাদ লাকি। দেখো, অনুষ্ঠান অনেক আগেই শুরু হয়েছে। তো এইবার লিনাদির, আচ্ছা লিনাদি, আপনার বইগুলো একটু দেখান পাঠক দর্শকদের। আপনার যে দুটি কবিতার বই এনেছেন, তাই তো? এবার একটু বইগুলো দেখান, তারপরে কবিতা পাঠ করবেন। নামটি বলুন। যদি সব সত্যি হতো। বাহ, আচ্ছা, আরেকটি হচ্ছে সেদিনও শহর ভিজেছিল। বাহ, ঠিক আছে, কবিতা পাঠ করুন। আর মৌসুমীদি, আপনিও দেখাবেন বইগুলো, এই যে পত্রিকাগুলো আপনি নিয়ে এসেছেন। তাহলে বলি, কবিতার নাম এই নীল পৃথিবী আমার নয়। কাটা তারের ওপারে ফেলে রেখে এসেছি আমার অতীত, ক্যানভাস, জলরং, তুলি সব ফেলে রেখে এসেছি। ভেজা কাগজের নৌকো পথ দেখিয়ে নিয়ে চলেছে। ডুবে যাব তো, সাঁতার জানি না, ভয় করছে হিমাদ্রি। দেখো কেমন মাছেদের ঠোঁটে ভর করে জ্যোৎস্না নামছে। একটু একটু করে রাত বাড়লে মাছেরা খেলা করে, ক্লান্ত হয়ে পুনরায় ঘুমিয়ে পড়ে। দূরে দেখো জলের তলায় কোনো সাইনবোর্ড নেই, কোনো অ্যাড্রেস নেই, কোনো বাম্পার নেই, কোনো সিগন্যাল নেই, কোনো রং নেই, কোনো রাজনীতি নেই। এখানে লুকিয়ে থাকা যায় অনায়াসে, যত দূর চোখ যায় ছড়ানো নীল আর নীল। এখানে সমাজ নেই, নেই অভিযোগ, কোনো অবজ্ঞা নেই, কোনো অভিমান নেই। আবার আমাদের দেখা হবে জলের নিচে, আরও নিচে। খুব ভয় করছে হিমাদ্রি। কাঁচা পাকা দাড়িতে হিমাদ্রির গালের কাছে প্রাণ ভরে গন্ধ নিলাম। ভালোবাসা কোনো পুরুষ নয়, নারীও নয়, ভালোবাসার ধর্ম নেই। তাই তো নদী পেরিয়ে নদীর কাছে আসি, শুধু অপেক্ষাটুকু সম্বল। বাহ, সাধারণ কবিতা, সাধারণ। মৌসুমীদি, আপনার একটু পত্রপত্রিকাগুলো যেগুলো এনেছেন এগুলো একটু দেখান দর্শকদের। আমি কিছু লিটল ম্যাগাজিনে লেখালেখি করি, তো সময় অসময়, তার মধ্যে যে একটি পত্রিকা হাসুলি, ইস্পাতের কলম এবং অদ্বিতীয়া, স্মরণিকা, উপকথা, এরকম কিছু পত্রিকায় আমার লেখা কয়েক বছর ধরে প্রকাশ পাচ্ছে। কবিতা আর যেহেতু নারীদের নিয়ে কথা হচ্ছে, আরেকটি চমক আছে, সেটি আমি পরে করব। প্রথম আবৃত্তিটা আমি করছি মেয়েদেরকে নিয়েই। একটু পিছন দিকে যাই। আজকে শহরের মেয়েরা অনেকটাই স্বাধীন, কিন্তু এখনও গ্রামাঞ্চলে গেলে মেয়েদেরকে আমরা সেই ঘেরাটোপের মধ্যে, একটা বন্ধনের মধ্যেই দেখি। তেমনই এক মেয়ের গল্প কথা আজকে শোনাই। কবিতা মণিমালা, কবি শরৎ কুমার মুখোপাধ্যায়। শ্বশুর বাড়িতে তুই মণিমালা, কেমন আছিস? নতুন সংসার, ঘরকন্যা, তোর পছন্দ হয়েছে? আমাদের কথা এর মধ্যে ভুলে যাসনি তো?
কখনো এবারের জন্যে মন কেমন করে না? নাকি মাঝে মাঝে করে? আমরা 4 ভাই আর কলরব মুখার বাড়িটি আজকাল কেমন স্তব্ধ হয়ে গেছি। জানিস রে, এখন কেউ আর মাখি না সুগন্ধি তেল। শীত গ্রীষ্মে নানান শৌখিন সাবান কেনা উঠে গেছে বহু কাল। চিরুনির দাঁতে আর জড়িয়ে থাকে না কারো দীর্ঘ চুল। শুধু হাঁ করে তাকিয়ে থাকে ড্রেসিং টেবিল তোর, শূন্যে মুখ তুলে। মণিমালা, একদিন পথ ভুলে চলে আয় না বাপের বাড়িতে। যদি 2 বেলা থাকতে না পারিস, অন্তত একবার এসে আমাদের 4 ভাইকে ছুঁয়ে যা। পিছনে 4টে কিল মেরে পালা। কি করে পালাবি? তোর পায়ের শব্দ যে আমরা চিনি। বাবা ঠিক ডেকে উঠবেন, কে ওখানে? তখন চপ্পলে তোর পায়ের পাতাটি থমকে দাঁড়াবে না? জানিস রে, ইদানিং বাবা বড় একা হয়ে গেছেন। কে আর 2 বেলা বসে গল্প করবে, আঁচড়ে দেবে চুল? কে আর শাসন করবে মনির মতো ভালোবেসে? তোর সে কি কান্না, সে কি কান্না! মনে পড়ে মণিমালা, আমরা যেন দূর করে দিচ্ছি তোর আঁচলে কারুর খুঁট বেঁধে। এতদিনে বুঝেছিস নিশ্চয়ই, সেদিন আমরা কেন হাজার কাজের ছলে আড়ালে আড়ালে লুকিয়ে ফিরেছি মুখ। নাকি সেই তীব্র অভিমান আজও পুষে রেখেছিস? ভেবেছিস আমাদের ক্লিপ নিষ্ঠুরতা চতুর্গুণ তীক্ষ্ণ হয়ে ফিরে বুকে বাঁধুক বিধুক? এবারের জন্য তোর মন কেমন করলে যেন একদিন আসিস, পরের ঘরের বউ, পথ চিনে কিংবা পথ ভুলে। কপালে সিঁদুর তোকে কেমন মানাচ্ছে, সুখ কেমন ফোটাচ্ছে, আমরা দেখতে চাই। এসে গানের খাতাটি যেন নিয়ে যাস মনে করে। জানিস রে, আমাদের বাড়িটা বড় নিস্তব্ধ, গুহার মতো শান্ত হয়ে গেছে। কে আর গানের চর্চা, প্রাণের চর্চা করবে তুই ছাড়া? সুরভি দিদি, আপনি পড়ুন এবার কবিতা। বইগুলো দেখাবো? হ্যাঁ, বইগুলো একটু দেখান দিদি, বইগুলো। এইটি বলাকা, এটি আসলে একটি দেয়াল পত্রিকা। যখন ফাইন্যান্সে ছিলাম আর কি, তখন ওই শ্যামাপদ দা, কৃষ্ণদেব, সিদ্ধেশ্বর সেন, আরও অনেকে ছিলেন। তারা বললেন যে একটা আমাদের ওয়াল পত্রিকা হলে ভালো হয়। তা আমি লিখতে পারতাম না, আমি এই সম্পাদনার কাজটাই করতাম। সব ওয়ালে পত্রিকায় যে সমস্ত লেখাগুলো বেরোতো, সেখান থেকে সিলেক্ট করে ওনাদেরকে সমস্ত দেখিয়ে আমি পত্রিকাটি বার করতাম আর কি। তারপরে তো কৃষ্ণদা এবং শ্যামাপদদা এদের হাত ধরে, তুমি লেখো না কেন, লেখো। আমি তো ভালো লিখতে পারি না, তো ওনাদের হাত ধরেই আমি মোটামুটি আগে এমনি হয়তো কবিতা লিখেছি, ওনাদের হাত ধরে মোটামুটি একটু কবিতার লাইনে আর কি লিখতে শিখেছি আর কি। তাও ভালো পারি না আর কি। দেখেন আপনার পত্রিকাগুলো এই একটা, আর এই যে সময় অসময়, এটা দেখেছি। হ্যাঁ, সময় অসময়, এখানেও আমার কবিতা আছে, প্রথম বেরিয়েছিল। আর এটা হচ্ছে মানবিক, তাই তো? হ্যাঁ, এখানেও আমার একটি কবিতা 96, 90 এই সমস্ত সালে, 93 তো 90 সালের আর কি এই পত্রিকাগুলি আমি কালেক্ট করে দেখলাম রয়েছে, নিয়ে আসলাম। আমাদের সঙ্গে সুজাতা লিখেছে খুব সুন্দর, যে নারীর পাশে যদি নিজের লোকেরা বলিষ্ঠভাবে থাকে, সে স্বামীও হতে পারে বা মা বাবা ভাই বোন হতে পারে, তাহলেই নারীদের কোনো অসুবিধা হয় না জীবনে। আসলে সত্যি তাই। আমরা যদি এটাকে প্রতিযোগী না ভেবে পরিপূরকভাবে ভাবি, যে নারী পুরুষ একে অপরের পরিপূরক, তাহলেই অনেকটা সমাধান হয়ে যায়। যে প্রতিযোগী কেন হতে হবে? নারীকে পুরুষের মতনই বা কেন হতে হবে? হ্যাঁ, নারী নারীর মতো এগিয়ে যাক, পুরুষ পুরুষের মতো এগিয়ে চলুক। হ্যাঁ, সুরভিদি পড়ো। হ্যাঁ, নিরাশ হলে চলবে না, একটু আশা রাখতে হবে। অমৃতেশ্বর পুত্রা আমার এই কবিতাটি। ওই ওরা আসে নবশতকের দ্বারে, রক্তে ভেজা পদচিহ্ন পেতে, তবু ওরা হাসে নিষ্ফলা ব্যথা ভুলে, দৃপ্ত পায়ে অগ্রসর হতে। তবু ওরা নাচে রুদ্র প্রলয় সাজে, ভস্মস্তূপ শ্মশানের মাঝে, নত যে লাজে অপমানে বিরাজে সরীসৃপ মানব সমাজে।
ওরা গায় গান, নবসুর নবতান জ্যোতির্ময় পুরুষের তরে। ওরা বীজ বনে বিন্নি ধানের টানে, নবান্ন মাটির গন্ধ মেখে জেগে ওঠে প্রাণ, অন্ধ যুগবসান স্বপ্নময় অমৃতের সন্তান। বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর, খুব সুন্দর চলছে। নমস্কার, আমি স্বপ্নের করিডোরের পত্রিকার তরফ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আপনারা দেখছেন আমাদের স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আমাদের রয়েছেন 3 জন বিশিষ্ট কবি। সকলেই খুব ভালো সুন্দর সুন্দর কবিতা পড়ছেন। আপনাদের কিছু মন্তব্য থাকলে আপনারা করতে পারেন। আমি আবার কাজী নজরুল ইসলামের আবার একটু প্রশ্নতে যাব, তার আগে একটু কবিতাটা বলে দিই যে সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। খুবই বিখ্যাত একটি কবিতা। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সত্যি তাই, খুবই একটা প্রাসঙ্গিক কবিতা। আচ্ছা, আমার যেটা খুব মনে হয় যে এটা আমি একটা অন্যরকম প্রশ্ন করছি, একটু বিতর্কিত প্রশ্ন, যে মেয়েরা যে আজকাল তো মেয়েরা তো চাকরি বাকরি করছে, তো মেয়েরাই শুধু রান্না বান্না করবে কারণ ছেলেরাও তো করছে, অনেক ছেলে হাজব্যান্ড ওয়াইফ একসাথে কাজ করছে এখনকার দিনে, ছেলেরাও ঘরে কাজ করছে। আচ্ছা, এরকমও তো হতে পারে যে মনে করুন একটি ছেলে সে ভালো কাজ করছে বা ঘরে, তো আমাদের সমাজে হয়তো সেটা খুব দৃষ্টিকটু লাগবে। তাহলে তো অনেকটা, আমি বলতে চাইছি যে কিছুটা বেকার সমস্যা সুরাহা হয়। যেমন আমরা যেমন চাকরি করি, আমরা একটা মেয়েকে বিয়ে করলাম, তেমনি একটা যারা চাকরিযুক্ত কোনো মহিলা, তারা যদি একটি শিক্ষিত বেকার ছেলেকে বিয়ে করে, সে ঘরের কাজ করলো বা অন্য কিছু করলো, ব্যবসার সাথে যুক্ত, সেরকমও তো হতে পারে। নাকি আমাদের সমাজে এটা মেনে নেবে না যে পুরুষ এসলে ছেলেরা ঘরে রান্না করবে, এটা মেনে নেওয়া হয় না? দিদি, আপনার কি মত? এটা তো মানে এখন বাইরের দেশে তো এটা চালুই আছে। আমাদের দেশে এখন যদি এটা চালু হয় যে একে করেও, এখন মিথ্যে বলবো না, পুরুষেরাও মেয়েদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করে, এটাও দরকার আর কি, যাতে দুজনেই তার সুবিধায় অসুবিধায় পাশে দাঁড়ালো, আবার স্ত্রীর পাশে সুবিধা অসুবিধায় স্বামীর পাশে দাঁড়ালো। এটা হলে সব থেকে সত্যিই খুব ভালো হয়। সত্যি তাই। লীনাদি, আপনার বক্তব্য? সত্যি ঠিকই বলেছে দিদি, যে একটা সম্পর্ককে টেনে নিয়ে যেতে গেলে বা একে অপরের মধ্যে শ্রদ্ধাশীল মনোভাব এবং ব্যালেন্স করা, যেটাকে বলে, হ্যাঁ তুমিও করছো আমিও করছি, ঠিক আছে, যে আমি এটা পারি না ওটা পারি না, এই পরিবেশের সাথে আমার আরেকটি প্রশ্ন আপনারা এড়িয়ে যাচ্ছেন। আমি বলতে চাইছি কি, যে এটা আমার বন্ধু একজন বলেছিল যে একটি চাকরিওয়ালা ছেলে যেমন একটি মেয়ে যে চাকরি করে না তাকে বিয়ে করছে, তেমনি অনেক শিক্ষিত ছেলে তো আজকে চাকরি পাচ্ছে না, তো তার মধ্যে সেই কোয়ালিটি আছে। সেমনি কোনো চাকরিযুক্ত মেয়ে, মহিলা বা টিচার, তারা যদি একটি বেকার ছেলেকে বিয়ে করে, তাহলে তো বেকার সমস্যা। আমরা এখানে বসে অবশ্যই আলোচনা করছি, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, কিন্তু আজকে আমরা নিজেদের সন্তান যদি আজকে আমাদের মেয়ে সন্তান হয়, আমার বোন হয়, আমি গিয়ে একটি কি ছেলের হাতে তুলে দেব? এটাই তো বলছি। কিন্তু আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিটা তাহলে আমাদের এই যে পেছন থেকে আসছে, সেটা আমাদের পেছন থেকে আমরা যদি, কিন্তু আমরা বৈদিক যুগে দেখিয়েছি যে সেখানে কিন্তু নারীরা অনেক কাজ করতো, বাইরের কাজ। আপনি মণিপুরে দেখুন, মণিপুরে শুনেছি, নাগাল্যান্ডে, তাই সেখানে মেয়েরা বাইরের কাজ করে, পুরুষরা ঘরের কাজ করে। একদম তাই। এবার ধরে নিন দুজনেই চাকরি করছে বা কোনো কারণবশত বেসরকারি কাজ তো চলে গেল, কাজটা তার চলে গেল, সেটা কোনো কথা না, কিন্তু আমরা সকলেই কাজ বা রোজগারের যে একটা রাস্তা, সেইটা আমরা মানে যেন পাল্টাতে পারছি না আমরা কিছু। আমরা এখানে বলি আমরা আমাদের সন্তানকে কি দেখে শুনে একটি বেকার ছেলের সাথে বিয়ে দেবো? একদম, আমরা নিজেদেরকে প্রশ্নটা করলেই তার উত্তর পাওয়া যাবে। মৌসুমীদি, আপনার কি বক্তব্য? আমার এক্ষেত্রে একটু ভিন্ন মত, কারণ আমার কাছে দিনের শেষে ভালো থাকাটাই হচ্ছে সব থেকে বড় কথা, এবং আমার মনে হয় কে কিভাবে ভালো থাকবে, কে কিভাবে আনন্দে থাকবে, সেটা সেই ছেলেটি এবং সেই মেয়েটি সম্পূর্ণ তাদের উপর নির্ভরশীল। এখন হচ্ছেও তো অনেক হচ্ছে, এবং যে প্রসঙ্গটি আপনি উত্থাপন করেছেন খুব স্পষ্ট আপনার কথা, আমি এটার সাথে সম্পূর্ণভাবে সহমত, কারণ এই কথাটা আমার নিজের বহুদিন ধরে মনে হয় যে প্রচুর মেয়ে যারা ভালো বাইরে চাকরি বাকরি করছে, হয়তো তারা যে ছেলেটিকে পছন্দ করেছে
করেছে সে হয়তো তেমন উপার্জন তার নেই, সেক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে দেখি যে সেই ছেলেটি কিন্তু অনেক অন্য কাজ করতে পারে, সে খুব সুন্দর রান্না করতে পারে বা সে বাচ্চাকে খুব সুন্দর মানুষ করতে, বাচ্চা ভালোবাসে সে, তাহলে তারা তো একসাথে থাকতেই পারে, বিবাহ সূত্রে তারা তো একসাথে থাকতেই পারে, একজন ঘর দেখলো একজন বাইরেটা দেখলো, এটা তাদের আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। এবং আশা রাখবো যে আগামী দিনে এই ছবিটা আমরা সমাজে দেখবো। হ্যাঁ, এবং যে কোনো ভালো জিনিস যখন শুরু হয় তখন প্রচুর বাধার মধ্যে পড়ে, কারণ যে কোনো নতুন জিনিস সমাজে তাকে প্রতিষ্ঠা করতে গেলে অনেক বাধা আসে, আমরা সেটা সবাই জানি, কিন্তু এই বাধাগুলো আমার মনে হয় আরো 20-50 বছর পরে আমরা একটা অন্য ছবি সমাজে দেখবো, এটা একটা আশা রাখি। বাহ, খুব সুন্দর বললেন। লিনারি, আপনি কবিতা শুনবো আপনার। কবিতার নাম এটা প্রেম নয় কিছু মুহূর্ত। জলপাই গাছের ফাঁক গলে আধখানা চাঁদ দোল খাচ্ছে তোমার ছিপছিপে বুকে। চাঁদের ভাষা সে বোঝা বড্ড কঠিন, বার্ধক্যে এসেও শান্তভাবে বোঝার চেষ্টা করি। ক্ষণিকের, তবুও তো দোল খাওয়ায় একরকম ভালো লাগা থাকে, যত দূর চোখ যায় ঢেউ আর ঢেউ। আদরের টানে ঘরের একটা কোণ খুঁজে নিয়েছিলাম দুজনেই, আজও মনে আছে মুহূর্তের উচ্ছ্বাস যেন বয়সকে হার মানিয়েছিল সেদিন। বাধা দিতে কৃপণতা করেছিলাম দুজনেই। আঁচলে তোমার অদ্ভুত একটা সোদা মাটির গন্ধ, শহর তখন ভিজছে বৃষ্টিতে, ঘরমাক্ত বুকে মুখ গুজে হারিয়েছিলাম অনায়াসে। জেনে শুনেই আগুনে ঝাঁপ দিই, কারণ পুড়তে আমার বেশ লাগে। আমার ভেতরের প্রজাপতি তখন অবাক হয়ে পৃথিবী দেখে। বাহ, অসাধারণ অসাধারণ। এবার আমরা মৌসুমীদির কাছে যাব। মৌসুমীদি, আপনার একটি আমি একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি এবং সেটি কিন্তু আমাদের জয়ন্তদার লেখা। কবিতাটি অসম্ভব সুন্দর। তো প্রকৃতি তো আমাদের আসল মা, সেই প্রকৃতির ওপরেই ওনার লেখা, খুব ভালো লেগেছিল, তাই এটি আমি পাঠ করতে চাইছি। কবিতার নাম এক টুকরো নবদ্বীপ। নবদ্বীপের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, বড় মায়াময় এ শহর। পাশ দিয়ে চলে যাওয়া রিকশাওয়ালার সহাস্য জিজ্ঞাসা, বাবু বাড়ি কোথায়? বয়ে চলা গঙ্গায় 2-4টে ভটভটি, বহু লোকের পারাপার। এখানে সময় থমকে দাঁড়িয়ে, আধুনিকতার মোড়ক নেই, নেই কোনো শপিং মল কিংবা আইনক্স। মনে হয় এই বুঝি নগর সংকীর্তন করতে করতে চলে গিয়েছেন মহাপ্রভু। রাস্তায় তার পদরেণু ছড়ানো ছিটানো, বড় মায়াময় মধু মাখা এ প্রান্তর। মানুষের নেই কোনো তাড়া হুড়োহুড়ি অথবা ব্যস্ততা। সন্ধ্যায় এখনো রাস্তার ধারে কুপি জ্বালিয়ে বাজার বসে, ঝুড়ি ভর্তি ফল সবজি থরে থরে সাজানো, গামছা কাঁধে আদুল গায়ে ইতিউতি কিছু মানুষ অথবা খরিদ পিপাসু জন। রাস্তার পাশে দাও দাও জ্বলা উনুনে একটানা ভেজে ওঠা জিলিপি, চপ ফুলুরির গন্ধে বাতাস ম ম। আর দূর মন্দিরে কাঁসর ঘণ্টা বেজে যায় বেজে যায় বেজে যায়। খুব সত্যি আমাকে খুব নস্টালজিক করে দিল। আজ থেকে বহু বছর আগে লেখা কবিতাটি, প্রায় 10-12 বছর আগে। মৌসুমি কালকেই ফোনে আমাকে জানিয়েছিল যে দাদা ওই কবিতাটা আপনার ফেসবুকে আমি পড়েছিলাম, তো আমি পাঠ করতে চাই। তো আমার খুব মনে পড়ে গেল। সত্যি যারা শহরে, আমার তো প্রায় 20 বছর 22 বছর ধরে আমি নবদ্বীপে যাওয়া আসা, তো আমি দেখি যে ওখানে একটা মফস্বলের একটা ছবি এখনও আছে, মানে আর মানুষ ভীষণ আন্তরিক, মানে যেটা আমরা শহরে জীবনে দেখি না। তো সেই যে মানে এত মানুষ এসে এসে কথা বলবে, যেচে কথা বলবে, কোথায় যাবেন, কোথায় বাড়ি, এবং এই যে চিত্রটা, একটা চিত্র তখন আমি আমার লেখায় ফুলে উঠেছিল। বা এই যে ওখানে যে ঘাট থেকে যে নৌকোগুলো ছাড়ে, কত মানুষকে আমি ওখানে গেলেই, নবদ্বীপ গেলেই তো আমি ওখানে বসে থাকি, ঘাটে বসে মানুষদের দেখি। তো অনেকটা নস্টালজিক হয়ে পড়লাম। খুব অনেক ধন্যবাদ মৌসুমীদিকে। তো দিদি, আপনি কবিতা করুন। বাংলাদেশ থেকে কিশোর দেখছে। কিশোর, অনেকটা দেরি করলে আমাদের অনুষ্ঠান অনেকটা প্রায় শেষের মুখে, অনেকটা হয়ে গেল। দেখো, তুমি কিছু প্রশ্ন থাকলে করতে পারো। ধন্যবাদ। একটু বাস্তব কবিতার মধ্যে আসি। নীল হয়ে শুয়ে আছি, মাগো
সূর্য কেন ঢাকলো মুখ, আলো নিয়ে গেল কাক তার ডানাতে, ওগো মেঘ কেনই বা বিছালে ঘন ছায়া আকাশে আকাশে বিধুর গধূলিতে। গধূলির আকাশে ভেসে যায় বকদের সকরুণ কান্না, ঘন সবুজ ধানের খেতে চাপ চাপ রক্তেরই বন্যা। সাপেদের হিস হিস চবলে কেটে যায় কাদকার ছন্দ, কোমল কুড়ির বুকে খোঁজে ওরা অস্থির উন্মাদনারই গন্ধ। কচি কচি পায়ে হুড়ুহুড়ু সন্ধানে পশুদের সে কি উদ্দাম নাচানাচি। বিধ্বস্ত ধানের শীষের ওপর অসম্ভব নীল হয়ে শুয়ে আছি মাগো। বাহ, খুব সুন্দর। আমাদের সঙ্গে দেখছেন অন্তরা সরকার। অন্তরা, অনেক ধন্যবাদ। দেখো, অনুষ্ঠান অনেক আগেই শুরু হয়েছে। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন আপনাদের তিনজনকেই করতে চাই যে আজকের সমাজে দেখছি যে ছেলে মেয়ের মধ্যে যে সম্পর্কের বাঁধনটা অনেক আলগা হয়ে গেছে এবং ডিভোর্সের পরিমাণ অনেক বেড়ে গেছে। তো এর কি কারণটা বলে মনে হয় আপনাদের? সুরভিদি বলবেন, তারপর লীনাদি বলবে, তারপরে মৌসুমীদি বলবে। আচ্ছা, লীনাদি বলবে। ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে, এটা একদম সত্যি কথা এবং এটা খুব দুঃখজনক। খুব দুঃখজনক। আমরা পাড়াতে দেখি, পাশের বাড়ি দেখি, নিজের ঘরে আছে, সব রকমেরই মেলানো বেশানো থাকে। এটা খুবই দুঃখজনক। তবে এটার তো একদম সরাসরি পার্টিকুলার ব্যাখ্যা দেওয়া যায় না এটা কিসের জন্য হচ্ছে। ঠিক আছে, এই যদি অনেক রকমারই যদি আমরা পরপর যদি আমরা এর যদি ক্রাইটেরিয়া দাঁড় করিয়ে দেওয়া হয় না, তার মধ্যে একটা আছে বলবো স্বেচ্ছাচারিতা। এর মধ্যে যদি অনেক 1 নম্বর 2 নম্বর করে অনেক যদি আমরা যদি এর মধ্যে ভাগ করে দেই তাকে, তার মধ্যে একটা স্বেচ্ছাচারিতা। আমাদের সময় সত্যি তাই, মোবাইল ছিল না, এত মান্যতা জিনিসটা নেই, মান্যতা দেওয়া নেই, মানিয়ে নেওয়া জিনিসটা নেই, শ্রদ্ধা জিনিসটা উঠে গেছে একদমই। হ্যাঁ, তো তারপরে কি হচ্ছে, দুটো পরিবারের মধ্যে যে একটা সুন্দর বন্ধন, সেটাও আমাদের ভেতরে দেখা যায় না। ঠিক আছে, এবং প্রশ্রয় দেওয়া, তুমি এটা করছো না, ঠিক আছে তুমি এটাই করবে। ঠিক আছে, এই যে মেয়েদের যে বাড়ি থেকে বলা বা এরকম, বা তাদের যে ভাবনা চিন্তা, এবং আমার মনে হয় আমরা কেউ আমরা কেউ মিডিওকার পরিবার আমরা পছন্দ করি না বিশেষভাবে। তাদের লাইফস্টাইল, মিডিওকার লাইফস্টাইলটা আমাদের ঠিক পছন্দ না। আমাদের সবসময় উচ্চাভিলাষী, একদম আমাদের খুব উচ্চাভিলাষী, আমাদের এটা চাই ওটা চাই, চোখটা আস্তে আস্তে করে ওপরের দিকে উঠে যাচ্ছে, চাহিদা বাড়ছে এবং সেই চাহিদা লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই রেশ টেনেই হয়তো সেটাকে পরিপূর্ণতা দিতে না পারাও একটা হয়তো খামতি হয়ে যায় তার থেকে। এবং আমাদের তো বেশিরভাগ দেখা যায় চাকরিতে আমরা এতটাই ডুবে থাকি আমাদের ছেলেমেয়েরা, বা তাতে দেখা যায় পরিবারকে সময় দিতে পারে না। ওই যে তারা সময় চলছে না, সমানে কাজের চাপ প্রেশারে থাকে। তারপরে সারাদিনের শেষে যে একে অপরের মুখোমুখি বসা, বা তুমি কেমন আছো, কোথায় অসুবিধা, সংসারের যে নিখুঁতভাবে সেগুলোকে দেখা, পর্যালোচনা করা, এগুলো হয় না। আস্তে আস্তে করে একে অপরের সাথে ব্যবধান তৈরি হয়ে যায়, ডিস্টেন্স আস্তে আস্তে হয়তো এই জায়গাতে এসে দাঁড়ায়। এটাই আমি বলবো। আমার হ্যাঁ, একদমই ঠিকই। আমি এই প্রত্যেকটির সাথেই সহমত, কারণ আমাদের জীবন এখন সত্যিই অনেক জটিল হয়ে গেছে এবং আমরা যেভাবে যে পরিবেশের মধ্যে বড় হয়েছি, সেখানে জীবনে অনেক শান্তি ছিল, হ্যাঁ, অনেক স্থিতধী ছিল জীবন, যেটা আজকের দিনে কিন্তু সত্যিই নেই। আজকে ছেলেমেয়েরা ছুটছে, তারা ছোট্টবেলার থেকে এত বড় পিঠের মধ্যে, ব্যাগের মধ্যে বইয়ের বোঝা নিয়ে ছুটছে। পরবর্তীকালে আমাদের সন্তানরা আজকে চাকরির জন্য কি না করছে। হ্যাঁ, তো তাদের জীবনে এতটাই ব্যস্ততা বেড়ে গেছে, তার ফলে সহনশীলতা এবং একে অপরকে মানিয়ে নেওয়া, আজকের দিনে কেউ কাউকে মানিয়ে নিতে পারে না, মানে অ্যাডজাস্ট করার বিষয়টা ভীষণ কমে গেছে, ধৈর্য কমে গেছে। এই প্রত্যেকটার পেছনে না আমার মনে হয় আমাদের সোসাইটির একটা বিশাল অবদান আছে। যেভাবে ভোগবাদের দিকে ঠেলে দেওয়া হয়েছে, মানুষের চাহিদা গেছে বেড়ে। এবার যত বেশি মানুষের হাতে এখন অনেক কিছু, মানে ভোগের উপকরণ প্রচুর, কিন্তু যা মানুষকে মানুষ
হিসেবে গড়ে তোলে, সেই যে তাকে যে শ্রদ্ধায় অবনত করে, একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করা বলুন, বা বুকের কাছে নতুন বইটিকে আঁকড়ে নিয়ে সেই বইয়ের গন্ধ শোকা বলুন, এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। তার বদলে আমরা অন্য অন্য ছবি দেখছি। এটার একটা প্রভাব তো থাকবেই, সম্পর্কের ওপর তার একটা বিশাল প্রভাব। তার ফলেই কিন্তু কেউ কারুর এতটুকু ত্রুটি মানতে পারে না, খুব অল্পতেই কেউ, এবং ইগো, এই আমিত্ববোধই সবকিছু গ্রাস করে নিল। কিন্তু এই আমিত্ব কিন্তু আগে, তাহলে কি কেউ ছোট ছিলেন? প্রত্যেকে স্বমহিমায় কিন্তু ছিলেন, যার যা পরিবারে বলুন, সমাজে বলুন, সকলের নিজের জায়গায় কিন্তু তারা ছিলেন এবং প্রত্যেকের সম্মান ছিল। আজকের দিনে কিন্তু সেটা হারিয়ে যাচ্ছে, ঐতিহ্য হারিয়ে যাচ্ছে, শ্রদ্ধা, সম্মান, সবাই মনে করে যে আমি সেরা। সত্যি তাই, একদমই তাই, একদমই তাই। আপনি যে কথা বলেন, অসিতবাবু দেখছেন, এই মাত্র দীপানিতাও দেখছেন যে কম্প্রোমাইজ শব্দটা ভ্যানিশ হয়ে গেছে সম্পর্কগুলোর মধ্যে থেকে, তাই ভাঙন সর্বত্র। হ্যাঁ, একদমই সঠিক। এইমাত্র অনুষ্ঠান দেখছি, অসিতবাবু লিখছেন, বেশ ভালো লাগছে, দেবী পক্ষে আবহে ত্রিনয়নীর আরাধনায় দিন তিন দেবীর উপস্থাপনা, যে অভিনব। খুব অনেক ধন্যবাদ অসিতবাবু, সুন্দর প্রাসঙ্গিক আলোচনা। হ্যাঁ, এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলতে চাই। আমার কেন জানি না আমার মায়ের কথা বলতে ইচ্ছে করছে। সত্যি আমার মাকে এই এলাকায় সবাই চেনে। আমার বাবা যখন চলে যায়, মাত্র 32 বছর বয়স, তখনই সে 5 সন্তানের মানে জননী। তো মাকে সেই সময় তিনি সাইকেল শিখলেন, সেই সময় তিনি শাড়ির ব্যবসা করলেন, তিনি কাজকে কখনো ছোট মনে করতেন না। আমার নিজে আমি তখন দেখলাম যে সায়েন্স নিয়ে পড়ছি, আমার তখন মনে হতো, কখনো মায়ের সঙ্গে গেছি হাওড়াতে জিনিসপত্র আনতে, তখন দেখতাম যে মা কত কঠোর পরিশ্রম করতো, এবং শেষ জীবনে পরবর্তীকালে আমাদের সকলকেই মানুষ করেছেন মা। এবং তার মধ্যে মাকে জিজ্ঞেস করতাম যে মার শেষ জীবনে খুব একা লাগতো, মাকে বলতো যে তোদের মতো লেখাপড়া শিখিনি, কেমন মানে শিখতে হলো না। কিন্তু আমি মাকে বলতাম যে তুমি একটা দৃষ্টান্তমূলক জীবন গঠন করলেন, এবং মাকে বলতাম যে আর কি করে, যে মা তুমি বিয়ে করলে না কেন, তো হাসতো মাঝে মাঝে। তো সে সত্যি তাই, যে সেই রকম মানে আজকের দিনে এনারাই আমাদের পথ দেখিয়ে যাবেন, এইরকমই আদর্শ। দিদি, আপনি আপনার বক্তব্য। হ্যাঁ, মৌসুমি রিনা যা বললো ঠিকই লাইনে বলেছে। তবে যেটা দরকার এখন, সেটা হচ্ছে যে আমরা পরিবার থেকে যে সম্পর্ক তৈরি করা, সম্পর্ককে শ্রদ্ধা বা সম্মান জানানো, সেইটা কিন্তু আমরা আজকাল পরিবারের কাউকে শেখাই না। মানে যে একটা কাজের লোক বলুন, আমরা যেমন, আমি তো আমার যে একজন ঠাকুমা ছিলেন আর কি, আমি জানতাম না যে সে আমার ঠাকুমাই না, আমাদের বাড়িতে রান্না করতেন আর কি। তো অনেক পরে, বিয়ের পরে আমি জেনেছি যে উনি আমার ঠাকুমা নাম। কিন্তু এই যে সম্পর্কগুলো তৈরি করে দেওয়া, আমরা কোনোদিন ভাবিনি যে সে আমার ঠাকুমা নয়। তো সেইটা পরিবার থেকে ছেলে মেয়েদের কিন্তু আজকাল আর শেখানো হয় না। এই যে প্রণাম করা বা এটা কোনো কিছু না, নত হতে শিখতে হয়। নত হওয়াটা ভীষণ, নত হতে সবাই পারে না, যারা শক্তিশালী তারাই নত হতে পারে। কিন্তু এখন অনেকে ভাবে যে নত হওয়া মানে যে দুর্বলতা, না, তা নয়। সেইটাই আর কি, যে সম্পর্ক তৈরি করতে গেলে যে পরিবার থেকে এটা তৈরি হওয়া দরকার, সেটা কিন্তু সকলের বোঝা উচিত। আমরা খালি ছেলে মেয়েদের ঠেলে দিই যে যা, কোথায় ফার্স্ট হও, কোথায় সেকেন্ড হও, কোথায় যা, ওখানে আবৃত্তি কম্পিটিশন, কোথায় আঁকা, কোথায়, সব ঠিক আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে মানুষকে সম্মান করা, সে ছোট হোক, বড় হোক, মেজ হোক, সবাইকে সম্মান, এই সম্মানটা করা যদি আমরা শেখাতে পারি, তাহলে এই যে বিভেদটা আসবে না। আমরা সহনশীলতা ভুলে গেছি। আমরা মানে আমার হাজব্যান্ডের কি বলছে সেটা আমরা শুনতে চাই না, উপর শুনেই রাগ করে নিলাম, বা স্ত্রী কি বলছে সেটা মর্মে আমরা বুঝতে চাই না এমনিতেই। যার ফলে এই যে ডিভোর্স বা এই যে বিচ্ছেদ, এটা হয়ে যাচ্ছে। একটু সবাইকে স্থির হয়ে মগজে নিতে হবে যে কেন এটাও বললো, কেন বা উনি এটা করলেন, বা এটা কেন আমাকে করছে। সেইখানে যদি খুবই ডিফারেন্স হয়ে যায়, তখন তো বিচ্ছেদ আছেই। কিন্তু সামান্য একটা ব্যাপারে বিচ্ছেদ, এটা ঠিক না। কারণ আমার এক ভাই ওই ম্যারেজ রেজিস্টারে এই বিচ্ছেদের উকিলের এই কাজ করেন। সে একদিন গল্প করছিল যে হাজারে ছেলে মেয়ে আসছে শুধু বিচ্ছেদের জন্য, বিচ্ছেদের জন্য।
তো আমরা তাদেরকে ইয়ে করি যে তোমরা যাও আর একটু বসো, তোমরা একটু নিজেদের মধ্যে বোঝাপড়া করো, কথা বলো, সম্পর্ক। এবং এই মোবাইলের কালচার আমার মনে হয় এই জন্য অনেকটাই দায়ী। এখন প্রত্যেক বাড়িতে মানে কেউ কারোর সঙ্গে কথা বলে, সবাই মাথা নিচু করে মোবাইল দেখছে, এবং মোবাইলটাই খুবই সুন্দর। মোবাইলে যারা রয়েছে তারাই সুন্দর, পাশের মানুষটি সুন্দর নয়, এটাই হয়ে গেছে। যাই হোক, আমরা আবার কবিতায় যাব, তারপরে আমরা অনুষ্ঠানের শেষ প্রশ্ন দিয়ে শেষ করব। লিনারি পরপর 2টি কবিতা পড়বেন আপনি, আর তারপরে আপনিও তৈরি থাকবেন মৌসুমীদি। কবিতার নাম সহজ পাঠের সেই দিনগুলি। বাইরে অঝোর শ্রাবণ, টিপ টিপ বৃষ্টি চুঁয়ে পড়ছে টিনের চালে। রোজ সন্ধ্যায় সহজ পাঠের পাতায় চরিত্রদের সাথে আলাপ হতো। চলো ভাই নীলু, এই তালবন দিয়ে পথ, তারপরে তিল ক্ষেত, তারপরে তিসি ক্ষেত, তারপরে দিঘি। প্রশ্ন করেছিলাম, বাবা তিল ক্ষেত কোথায়? হা হা করে হেসে বলেছিল, ধুর বোকামে, এটা তো গল্প রে, গল্প। সন্ধে নামার পর সহজ পাঠের সাদা কালো ছবিরা গোল করে ঘিরে বসত, গল্প করতাম ওদের সাথে। তারপর জল রঙের ছোঁয়া পেয়ে উড়ে যেত আকাশে। পরদিন আবার আমায় গোল করে ঘিরে বসত। মায়ের হাতের পোড়া রুটিতে আগামী দিনের ভারতবর্ষকে দেখেছিলাম। খানিক পরে পরেই বাবাকে আকাশের দিকে ফ্যাল করে চেয়ে থাকতে দেখতাম। বাবার বুকের পাঁজরে দারিদ্রতার দাবানল দাউ দাউ করে জ্বলছে। চোখের ক্ষয়ে যাওয়া চাহনি আর বসে থাকার উদাসীনতা তখন মূল্যায়ন করতে পারিনি। ছোট বোন বিভা হামা দিয়ে বাবার কোলবে উঠছে আর নামছে, সবটাই ওঠা আর নামা। জীবনটা ঠিক যেন সাপ লুডো, পোড়া রুটি থেকে কলমি শাক, আবার কলমি শাক থেকে পোড়া রুটি। রিক্সা চালিয়ে ঘরে ফেরার পর বাবাকে বলতে শুনেছি, দেশের অবস্থা ভালো নয়। বাবাকে প্রশ্ন করেছিলাম, বাবা দেশ কারে কয়? কেন, দেশের কি অসুখ করেছে নাকি? ইচ্ছে হতো বাবা যেমন রিক্সা চালায় আমি দেশ চালাবো। সেই দিন পৃথিবীতে আমাদের মতন সুখী আর কেউ হতে পারবে বলে আমার মনে হয় না। রেডিওতে খবরে বলছে 2-1 পশলা বৃষ্টি হতে পারে, প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। দূরে আজানের সুর ভেসে আসছে। রামকিঙ্কর গোয়ালা সাইকেলে ঘন্টি বাজিয়ে গান গাইতে গাইতে বাঁদিকের গলিতে মিলিয়ে গেল অন্ধকারে। আজও আমি দেশ চালাবো স্বপ্ন দেখি, আজও পোড়া রুটিতে আমার ভারতবর্ষকে খুঁজি। বাহ, অসাধারণ কবিতা। এটা আগেও পড়েছিলাম আপনার কবিতাটা, খুব ফেসবুকে দেখেছিলাম, খুব সুন্দর। আর একটু পড়বেন? কবিতার নাম এসো ভিজবো সমানে সমানে। বৃষ্টি হচ্ছে, হোক বৃষ্টি, ভিজছে শহর। ট্রাম লাইন, জংধরা হোর্ডিংস, কলেজ স্ট্রিটের সারিবদ্ধ দোকান ভিজছে সমানে সমানে। দুর্গা মায়ের তেল সিঁদুর মাখা মুখ ভিজছে ম্যাটাডোরে। বিদায় বেলায় উলুধ্বনিতে হারিয়েছি নিজেকে, গাল বেয়ে নোনা জলে ছড়িয়ে সিঁদুরে বিষাদ। বাবলু সোরেনের ঘামে ভেজা শরীর, ঘামের পাংশুটে গন্ধে মম। অনুভব করছিলাম তার বিভৎস চোখ, হিস হিস শব্দে বিষধর সাপ যেন ছুটে আসছে। খাঁচার পাখিটা অবশেষে পোষ মেনেছে। কুপির আলোয় নন্দিনীর চোখ আরও যেন চকচকে। টালির জল টুপটুপ করে বাবলুর ঘাড় বেয়ে নন্দিনীর মেরুন টিপের মাটি শুষে আরও অনেক গভীরে। এসো আজ ভিজবো সমানে সমানে। মিশ্র অনুভূতিতে পিঠ জুড়ে জ্যামিতিক নকশা আঁকবো। বৃষ্টিতে ভিজছে শহর, ভিজছে ট্রাম লাইন, ল্যাম্পপোস্ট, ভিজছে নন্দিনী, ভিজছ তুমি, ভিজছি আমি। এ জন্মেই জলছাপ রেখে যাব, মন্দ কি? কথা হচ্ছিল সম্পর্কের ভাঙন নিয়ে, তো তার উপরে ছোট্ট একটি কবিতা। ছাতা, বড় ছাতা ছোট ছাতা, হাতে হাত ধরা, আশ্বাসে বিশ্বাসে গায়ে গা ঘেঁষা। কত দূর যাবে ওরা, কোনখানে থামা? চিরকাল এক সুরে
হবে পথ চলা, হয়তো কিছুটা পথ পায়ে পা মিলিয়ে, সময়ের দাবি মেনে আগে পিছে হবে। বড় যাবে ডান দিকে, ছোট যাবে বাঁয়ে, সময় মুচকি হাসে, জীবন নাই। তবুও কিছু আশার কথা বলতেই হয়, এবং আশা ছাড়া তো জীবন চলবেই না। তাই একটি আশা নিয়ে কবিতা, রূপকথা। ভিতর ঘরের রূপকথা। জানলার চাঁদ হাসে একা, ধোঁয়া কাপে উষ্ণ চুমুক, এমনি কিছু গল্প জমুক। আজও মেঘ থাকবে থেমে, ঝরবে নাকি অঝোর ধারে, হাজার বছর জমিয়ে রাখা ভিতর ঘরে বৃষ্টি নামুক। সে বৃষ্টিতে ভিজবে তুমি, তখন আমি অনেক দূরে, ভিজতে ভিজতে পরশ মেখো মুখের পরে বুকের পরে। ভিতর ঘরে বৃষ্টি নামুক, ভাসুক নৌকা প্রেম জোয়ারে। আমি শেষ করব কবিগুরুকে দিয়ে, তাকে ছাড়া তো আমাদের কিছুই সম্পূর্ণতা পায় না। তাই রবীন্দ্রনাথ। সেসব অনেক আগেকার কথা। পটুস ফুলের গন্ধ মাখা ছেলেবেলার খামে, শরতের নীল আকাশ আর হিমের পরশ মাখা বাতাস ভরে রেখেছি তোমার নামে। তারপর জীবনের ছোট নদী দিয়ে বয়ে গেছে কত জল তিত্তিরিয়ে, আজলা ভরে তুলে এনেছি চিকচিকে বালি, ছোট মাছ আর কবিতা জল। সেই জল মেখেছি মুখে হাতে, ভিজিয়ে নিয়েছি গলা। অবশেষে বহুদূর হেঁটে এসে দেখি তুমি রবি কবি, তোমার আলোয় মাখামাখি আজ জীবনের সব জল ছবি। সুরভিদি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, তো গৌতম দা লিখেছেন খুব সুন্দর কবিতা, সত্যি তাই আমি মুগ্ধ হচ্ছি ওনাদের সব কবিতা শুনে। বলুন সুরভিদি কবিতা। অক্ষরমালা। শুধু তোমাকে ভালোবেসেই পেরিয়ে যেতে পারি 7 সমুদ্র 13 নদী পার। শুধু তোমার সাথে মেঘ হয়ে ডিঙিয়ে যেতে পারি হিমালয় শিখর। তোমারই সাথে তালে তাল মিলিয়ে ঝর্ণা হয়ে ঝরে পড়তে পারি আনন্দে অপার। সুর শব্দ ছন্দের সুরভি মেখে টুপটাপ ঝরে পড়া শিউলির চাদরে সাজাবো মোদের স্বপ্ন বাসর। তোমাকে ভালোবেসে প্রজাপতি হয়ে আকণ্ঠ অক্ষর সুধা পান করে তোমাতে বিলীন হব বারবার। বাহ, খুব অসাধারণ। অসিদ্ধা লিখেছেন নারীদের প্রধানত 3টি রূপ, কন্যা, জায়া, জননী। আমার মতে জননী রূপই সর্বশ্রেষ্ঠ, কিন্তু জননীকেও কি শেষ পর্যন্ত আপোষ করতে হয় স্বামী, পুত্র, কন্যা, পরিবার সকলের কাছে, নাকি নারী সারা জীবন আপোষ করে চলে আর নীরবে কাঁদে? যাই হোক, অনেকটাই আমাদের ওরা উত্তরটা দিয়েছে, উত্তরটা পেয়ে যাবেন অসিদ্ধা। তো অনুষ্ঠান প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি সকলকেই বলবো যে আপনারা লীনাদিকে বলবো, মৌসুমীদিকে বলবো যে আপনাদের প্রিয় কবি, পছন্দের কবি নিয়ে বলবেন, এবং দুর্গাপুরে আমাদের শহর দুর্গাপুরে কিছু কথা বলবেন যে আশা ভরসা বা ভবিষ্যৎ নিয়ে, বা দুর্গাপুরে কেমন সাহিত্য চর্চা হচ্ছে এইসব নিয়ে তো বলবেন। তো গৌতম দা লিখেছেন লীনার কবিতা ছুঁয়ে গেল। হ্যাঁ, লীনাদি তো খুবই ভালো কবিতা লেখে, ওনার এই কবিতাগুলো আমি আগেও শুনেছি, খুবই সুন্দর কবিতা। এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে কোনো শুভেচ্ছা বার্তা দিয়ে আপনারা শেষ করবেন। ঠিক আছে লীনাদি, আপনি বলবেন? 3টে প্রশ্ন মাথায় রইল তো? না, আমার একটা বলবো। প্রিয় কবি, আমি না, আচ্ছা ঠিক আছে, আমি 1 মিনিট বলে দিচ্ছি। প্রিয় কবি এবং দুর্গাপুরের যে আপনার যে দুর্গাপুরে রয়েছেন, দুর্গাপুর আমাদের শহর নিয়ে 2-4 কথা। আমার শহর, হ্যাঁ। এবং এবং আরেকটা কি বললাম জানো, আমি নিজেই ভুলে যাচ্ছি। হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে যারা কবি লেখালেখি করছেন তাদের উদ্দেশ্যে কিছু বার্তা। আমার শহর দুর্গাপুর সত্যি একটা খুব ভালো শহর দুর্গাপুর। এখানে সাহিত্য চর্চা হয়, এখানে সাহিত্যের আড্ডা হয়, খুব ভালো জায়গা। তবে এটা যদি ধরে রাখতে পারে দুর্গাপুর শহর, হ্যাঁ, মানে এখানে নিন্দা চর্চাটা সরিয়ে রাখে, শুধু এই সাহিত্যকে আমরা
ভালোবাসার সাথে টেনে নিয়ে যাব, বয়ে নিয়ে চলবো। তাহলে কি হবে, আমরা তো আছি, আমাদের যে সামনের যে ভবিষ্যৎ বা সামনের প্রজন্ম তারাও আজকে এর দ্বারা চালিত হবে যে না ঠিক আছে, একটা সুন্দর জিনিস, একটা পরনিন্দা করা, রাস্তায় দাঁড়িয়ে আলোচনা করা, গাছের তলায় আড্ডা দেওয়া, সেটা না করে আমরা একটা জায়গাতে বসলাম। হয় কিছু কিছু জায়গা অবশ্যই হচ্ছে, সেই সমস্ত আমি নিজে চোখে দেখেছি, সেই আড্ডাতে আমি যাই। না না না, আমি সেটা বলছি না, কাজ ভালো হচ্ছে, কিন্তু আপনি বললেন যে নিন্দে চর্চা, অবশ্যই সেটাও হচ্ছে। এটা না হলে তো আজকে ভালো কাজ হচ্ছে মানেই তার সমালোচনা হবে, তার আলোচনা হবে, একদম তাই। এটা যখনই দেখা যাচ্ছে সেই ওটার সম্বন্ধে যখনই আলোচনা বা সমালোচনা হবে, তার মানে জানতে হবে সেই জিনিসটা ভালো হচ্ছে, একদম তাই। সেটা যেখানেই হোক না কেন, তো খারাপ না, তবে আগামী প্রজন্ম এটাও দেখুক, তারাও দেখুক যে না এটা ভালো জিনিস, আমরা ধরে রাখতে পারছি, এটা ধরে রাখতে হবে। আজকে আছি, আজকে এখানে বসলাম, স্বপ্নের করিডোরে বসলাম, আবার আস্তে আস্তে করে স্বপ্নের করিডোর জন্য এগিয়ে যেতে পারে, ঠিক আছে? এটা আমরা সবাই থাকবো তার পাশে, হ্যাঁ, এটাই আমি বলবো, আর কিছু। মৌসুমী, আপনি প্রথমে হচ্ছে পছন্দের কবিদের বললেন না? পছন্দের কবি তো এখানে বললে অনেক মানুষেরই লেখা পড়ি না, আমি সেরকম বলছি না, মানে এখানকার বলছি না, আপামর, মানে সুনীল গাঙ্গুলি থেকে শুরু করে নীরেন চক্রবর্তী, আপনি যাদের নাম বলছেন তাদের সবাই যারা সারাদিনে রাতে উঠতে বসতে, পূর্ণেন্দু পত্রী, জয় গোস্বামী, হ্যাঁ, এরকমই সুনীল গঙ্গোপাধ্যায়, রবি ঠাকুর, আছে এরকম। পড়ো, বই পড়ো, লেখো, তার মানে এই নয় যে সকালবেলায় লিখে বিকেলবেলায় পোস্ট করে দিলাম, সেই লেখাটাকে রাখবো, লেখাকে, হ্যাঁ, একদমই 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 সুন্দর বলেছেন। প্রিয় কবি বলতে গেলে এই সকলেই আছেন, কিন্তু রবীন্দ্রনাথ তো আছেনই, তার বাইরে মানে এখন একদম কলেজ জীবনে যার কবিতা আমার ভীষণ ছুঁয়ে গিয়েছিলেন তিনি জীবনানন্দ। অবশ্যই জীবনানন্দের কবিতা এবং বিভূতিভূষণের সাহিত্যই আমাকে সবথেকে, যেহেতু আমি খুব প্রকৃতিপ্রেমী মানুষ, গাছপালা খুব ভালোবাসি, তো এই দুটি আমার কাছে খুব প্রাণের জিনিস। এর বাইরে আমার কাছে প্রিয় কবি অবশ্যই কি বলে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জয় গোস্বামী। তো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা আমি ভীষণই পছন্দ করি, সুনীল গঙ্গোপাধ্যায়, এনারা তো আছেনই। আর দুর্গাপুর শহর সম্পর্কে বলি, আসলে দুর্গাপুর আমি এসেছি মধ্য বয়সে, কারণ আমি আসানসোলের মানুষ, আসানসোলে জন্ম, বেড়ে ওঠা, লেখাপড়া এবং বিবাহ সবটাই আমার আসানসোলে, এবং পরবর্তীকালে হাজব্যান্ডের কর্মসূত্রে আমার দুর্গাপুরে আসা। এবং দুর্গাপুরে এসে আমি প্রথম এই শহরকে ভালোবাসি এর প্রকৃতির জন্য, এই গাছপালা, খোলা মেলা, যেটা এখন আমার খুব দুঃখ লাগে আজকে দুর্গাপুরের রাস্তাগুলো ভেঙে যাচ্ছে বলে আমি খুব দুঃখ পাই, আমি এসে এরকম দেখিনি। আর তারপরেই আমার পরিচয় হয় এখানকার সাংস্কৃতিক জগতের সাথে, যেটা আমাকে একদম ভীষণভাবে মুগ্ধ করেছে। আমি নিজেও এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি এর সাথে, তো আমি খুব আশাবাদী। আর নিন্দে মন্দ সমালোচনা এগুলো থাকবে, কিন্তু এর পাশাপাশি না ব্যাপক আকারে কাজ হচ্ছে, যে কাজের মধ্যে আজকে আমরা এসে বসেছি এই সাহিত্যের এত কোনো একটা ষষ্ঠীর সকালে এত সুন্দর একটা বৈঠকই হচ্ছে সাহিত্য নিয়ে, কবিতা নিয়ে, এটা তো আমার কল্পনার বাইরে ছিল, কিন্তু আজকে আমিও তার একটা পার্ট হতে পেরেছি। তো আমি খুব আশাবাদী যে এইভাবে আমরা এগিয়ে যাব আমাদের সংস্কৃতির হাত ধরে, এবং দুর্গাপুরের একটা নাম থাকবে আর কি আমাদের পশ্চিমবঙ্গের সাহিত্য শিল্প সংস্কৃতির এতে দুর্গাপুর একটা বিশিষ্ট জায়গা অলরেডি হয়ে গেছে এবং আগামীতে আরো এগোবে। আর ভবিষ্যৎ প্রজন্মর ক্ষেত্রে যেটা বলা, তারা তো এখন ভীষণ ব্যস্ত, এবং তাদের ক্ষেত্রে একটা অসুবিধা যে তারা সকলেই বেশিরভাগই ইংলিশ মিডিয়ামে পড়া ছেলেমেয়ে, বাংলা ভাষা তাদের কাছে অনেকের কাছেই খুব কঠিন, সকলের কাছে না হলেও, কিন্তু তবুও আমি দেখেছি আমার ছেলের বন্ধু বান্ধবের ক্ষেত্রেও দেখেছি, বা আমার নিজের ছেলেকে, তাকে আমি একটু যত্ন করেই বাংলা পড়িয়েছি, তাদের মধ্যেও কিন্তু আছে, তারা হয়তো সময় পায় না অতটা, তারই মধ্যে যার ভেতর যেটা আছে সে কিন্তু সেই সময়টুকু দেওয়ার চেষ্টা করে। তারা যে লিখছে না বা কিছু পড়ছে না তা কিন্তু নয়, তারা তাদের মতো করে করে। আর এই যে শিল্প সংস্কৃতির যে একটা চর্চা চলছে এই শহরে, তার একটা প্রভাব কিন্তু ছোটদের মধ্যে পড়ছে। তো সেটা হয়তো আমরা খুব একটা পরিষ্কার দেখতে পাচ্ছি না, বা কখনো দেখছি কখনো দেখছি না, এর একটা প্রভাব কিন্তু আছে। তো তারা আরও এগিয়ে যাবে এভাবেই, এটাই আশা রাখবো। বাহ।
খুব সুন্দর বলেন মৌসুমীদি। সত্যি তাই, আজকের অনুষ্ঠানটা এত সুন্দর হলো, আমার মনে হচ্ছে যে আরও 3 ঘন্টা চালালে ভালো হতো। আসলে আমার শরীরটা ভালো নেই, মানে ভার্টিগো হচ্ছে, কাল থেকে মাথাটা ঘোরাচ্ছে, তো নানান রকম সমস্যার মধ্যে আছি। যাই হোক, লাকি লিখেছে যে শুভেচ্ছা অভিনন্দন মৌসুমী, তোমার লেখা আমাকে মুগ্ধ করেছে প্রাণবন্ত। খুবই সুন্দর আজকের অনুষ্ঠানটা। শুভদীপ বাবুও দেখছেন, শুভদীপ বাবু অনেক ধন্যবাদ, আপনি থাকলে ভালো লাগতো। তো দিদি আপনি বলুন, যেই প্রশ্নগুলো উত্তর করেছিলাম যে প্রিয় কবি, পছন্দের কবি, এবং দুর্গাপুরের যে আপনি তো দুর্গাপুরে বহুদিন ধরে রয়েছেন, দুর্গাপুর আমাদের শহর নিয়ে কিছু বলুন এবং ভবিষ্যৎ প্রজন্মকে কিছু বার্তা দিয়ে যান। আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ তো নিশ্চয়ই, তার সঙ্গে শক্তি চট্টোপাধ্যায় আছেন, তারপরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন, অনেকেই আছেন। তবে আমার জীবনানন্দের কবিতা ভীষণই ভালো লাগে। আর দুর্গাপুর শহরে আমি 61-এ এসেছি, 1961 টাটা থেকে এসেছিলাম। তো আমি তখন এই কবিতা বা সাহিত্য এসবের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি যুক্ত ছিলাম মূলত এই সমস্ত গান, কেলুনারের কাছে নাচ শিখতাম। তো এখানে সাংস্কৃতিক পরিমণ্ডল ওই তখন থেকেই আছে। মানে তখন চণ্ডালিকা হতো, শ্যামা হতো, মানে বহু রীনা ছিলেন বলে একজন ছিলেন মজুমদার, উনি করতেন। আরও অনেকেই নাচ গান, গানের সাহিত্য আড্ডা তো ভীষণভাবেই হতো। আমাদের যে পত্রিকার একটা কাজ হয়েছিল দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা, তাতে কিন্তু সেই সব নামগুলো ছিল, আপনি যাদের কথা বলছেন সেই সব নামগুলো উঠে এসেছে। হ্যাঁ, তা সাহিত্য বলতে আমার বিয়ের পরে আমি দেখেছি, আমি সাহিত্যের মধ্যে জড়িত ছিলাম না, কিন্তু দেখতাম আমার কর্তা আমাকে তালা দিয়ে বেরিয়ে যেত। তখন বিপ্লব চট্টোপাধ্যায় আসতেন, তারপরে একদিন সূর্য বলে যে ছেলেটি খুব নাম করা, উনি আসতেন। সব রাত্রেবেলায় আড্ডা মারত, সব কুমারঞ্জন, তারপরে সমীর চট্টোপাধ্যায়, সনদ ঘোষ, সমীর বন্দ্যোপাধ্যায়, হরগতি, কৃষ্ণ, বহু ছেলে, মানে কবিতার তাই আমাদের শিকড়ের ইয়েটা খুবই সমৃদ্ধ। এবং অনেকের সাথে আমার এখনো যোগাযোগ রয়েছে, যেমন কেষ্টদা রয়েছেন, আরতি কুমার বসু, সকলে আরতিদা কথা আছে, রবীন্দ্র গুহ, বিমান চট্টোপাধ্যায়, বিষ্ণুদা ফোন করেছিল এখনই, ভীষণ সঙ্গে সব, মানে ভীষণভাবেই সাহিত্য আড্ডাটা হতো ওদের মধ্যে, খুব সুন্দর আড্ডা হতো। এবং ওরা ভোরবেলায় এসে টুকটুক করে ঘরে ঢুকে যেত, এরকম তখন। আর তখনই ওই চলেছি বলে একটি ছোট্ট পত্রিকা আমার কর্তা সব্যসাচী বিশ্বাস ছিলেন, বার করতেন, চলেছি, গদ্য চিন্তা, এই সমস্ত পত্রিকা তখন 1972-3 থেকেই এই সমস্ত পত্রিকা ছিল তখন। এখন অবলুপ্ত হয়ে গেছে, কিন্তু এনারা সব ছিলেন তখনকার দিনে। আর ওই কি ছিল আপনার, প্রেস ছিল কিনা, বাণী প্রেস, আড্ডা মারত, অশোক এমনি তো সব আড্ডা মারত, চলে গেলেন। ভীষণ সব দিক থেকে, শুধু সাহিত্য বলে না, নাচ গান আবৃত্তি সমস্ত দিক থেকেই দুর্গাপুর প্রথম থেকেই খুব রিচ বলবো। মাঝখানে একটুখানি পড়ে গেছিলো, এখন আবার সেইটা দেখছি খুব মাঝখানে উঠে এসেছেন। নাটক, আমার শ্বশুরমশাই নাটক করতেন, শাহজাহান, উল্কা, এই সমস্ত একটা পুজো প্যান্ডেলে নাটক হতো প্রচুর, এই সমস্ত ছিল, নাটক ছিল। আমরা তো নাটক প্রচুর করেছি, অফিসে, এতে, মানে বাইরে সমস্ত গ্রুপ থিয়েটার প্রচুর ছিল। এখন আবার মাঝখানে একটু পড়ে গেছিলো, এখন আবার দেখছি কিছুটা উঠছে। এটাই আসার খবর আর কি, অনুষ্ঠান হচ্ছে। এই উড়ান থেকে শুরু করে আমার বক্তব্য হচ্ছে যে নিজেদেরকে আরো তৈরি করতে হবে। বাইরের থেকে আমরা ভালো ভালো নাটক আনছি বা সিনেমা আনছি, এটা মানতে পারছি না। তবে একটা ভালো জিনিস যেটা এখন দেখছি, যে এখন শর্ট ফিল্ম, ফিচার ফিল্ম, এখানে দীপান্বিতা এসেছিল গত সপ্তাহে, সাক্ষাৎকার দিয়ে গেছে, খুব সুন্দর কথা। প্রচুর তখন ফিল্ম সোসাইটি ছিল, আমার কর্তা ছিলেন ওখানে ফিল্ম সোসাইটিটা, প্রায় 10 বছর উনি
এ ছিলেন, অনেক রকমভাবেই দুর্গাপুর ছিল তখন খুবই। তো মাঝখানে একটু পড়ে গেছিলো, এখন আবার উঠেছে। আর এই জেনারেশনটা এরা দেখছি ফিল্মের দিকে বেশি ঝুঁকেছে। আমার মনে হয় এদেরও কিছুটা সাপোর্ট দেওয়া দরকার, এই যে যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত হচ্ছে, ছোটো ছোটো ছেলেমেয়েরা। এখন তো মোবাইলে প্রচুর এবং অ্যাওয়ার্ড পাচ্ছে। মোবাইলের যে শর্ট ফিল্মগুলো হচ্ছে সেগুলো বাইরে বিদেশে গিয়ে অ্যাওয়ার্ড পাচ্ছে। তো এইরকম রয়েছে আর কি। যাই বলবো যে দুর্গাপুর, আমি এখানে পড়াশোনা করেছি, যেটা বিজন মাল্টিপারপাস স্কুল, সেখান থেকে বয়েজ ছিল, বয়েজ এখন মাল্টিপারপাস ছিল, সেখান থেকে আমি পাস আউট হয়েছি 1967-এ বোধ হয়, না 66। আমাদের জন্মই হয়নি তখন। সেই তো বলছি, অনেক কিছু দেখেছি। দেখতে ভালো, আমাদের অনুষ্ঠান সার্থক হলো, খুবই ভালো লাগছে। অরণ্যাদি দেখছেন, অরণ্যাদি অনেক শুভেচ্ছা রইল, শুভ শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা রইল। সকলে আজকে যারা ছিলেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের অনুষ্ঠানটা পুরো দেখুন, এটা থাকবে ফেসবুকে থাকবে, তারপর ইউটিউবেও থাকবে। খুব সুন্দর সুন্দর কবিতা পাঠ হয়েছে, খুব ভালো একটা অনুষ্ঠান হয়েছে। তো আমি সকলকে আমার হাতে আঁকা ছবি, আমি আসলে এনাদের মধ্যেই আজকে দুর্গাকে খুঁজে পেলাম, এই সকলকে। তো আমি আপনাদের খুব ভালো কাটুক, সুরভিদি, লীনাদি, এই যে মৌসুমিদি, আপনারা এইভাবেই আমাদের পথ দেখিয়ে যান। হ্যাঁ, এইভাবেই আপনারা আমাদের সমৃদ্ধ করুন, আরও ভালো লিখুন, আরও ভালো কাজ করুন। হ্যাঁ, অনেক ধন্যবাদ এবং জয়ন্তদাকে, অনেক ধন্যবাদ। এগিয়ে চলুন, আবার হয়তো অনুষ্ঠানে কখনো ডাকবো। অনেক শুভেচ্ছা রইল, খুব এনজয় করলাম, আমাদেরও খুব ভালো লাগলো আজকে এখানে, ভীষণ ভালো লাগলো আজকের এই অনুষ্ঠান। জয়ন্তকে অনেক ধন্যবাদ। কুনুর কথার সম্পাদক চুনিলালদা দেখছেন, চুনিলালদা দেখবেন পুরো অনুষ্ঠানটা। আপনি প্রায় শেষের দিকে এসছেন, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। লীনাদি কি একটা কবিতা পড়বেন? আচ্ছা, উনি একটা কবিতা পাঠ করার ওনার ইচ্ছে ছিল, ওনার কবিতা পাঠ দিয়ে আজকে শেষ করছি। মৌসুমি দিয়ে কি পড়বেন একটা? ঠিক আছে। একটা ছোট লেখা বলি। কবিতার নাম তবুও তো ভিচ্ছ। বৃষ্টি পড়ছে, কেন ভিচ্ছ দাঁড়িয়ে? ব্যথা লাগলে সরে এসো। সিঁড়ি ভেঙে একতলা থেকে দোতলা, এক মাথা থেকে আরেক মাথায় ভাসতে ভাসতে এসো উঠে। দেখো ভেজা দেওয়াল জুড়ে মৃত জোনাকির গন্ধ লেগে। দূরে আস্ত একটা সূর্যকে কাঠবিড়ালি গিলে খাচ্ছে। সেদিন সমবেদনা জানায়নি মাছরাঙা। বৃষ্টি পড়ছে, তবুও তো ভিচ্ছ দাঁড়িয়ে। জোনাকিরা নতমস্তকে রাত জেগে সহজ পাঠ লেখে, আমি অক্ষর কুড়িয়ে রাখি। বাহ, খুব সুন্দর কবিতা পাঠ হলো, খুব সুন্দর অনুষ্ঠান হলো। সকলে খুব ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। অনেককে শ্রদ্ধা ও প্রণাম জানাচ্ছি। সবাই খুব ভালো থাকুন, পুজোয় খুব আনন্দ করুন, খুব ভালো থাকুন।